ওয়ালাইকুম। আমরা দেখবো আজকে আর স্টুডিও ব্যবহার করে কিভাবে সেকেন্ডারি ডাটাসেট বিশেষ করে ডিএইচএস ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডাটাসেট অ্যানালাইসিস করতে হয়। ডাটা ক্লিনিং ম্যানেজমেন্ট টু একদম মডেল ডেভেলপমেন্ট পর্যন্ত জার্নাল স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস গুলো আমরা দেখব। তো যেটা হয় আসলে আমাদের অনলাইনে এই আর ডিএইচএস ডাটা ব্যবহার করে আর প্রোগ্রামিং বলেন স্ট্যাটা বলেন, যদিও আমার স্টার্টার একটা প্লেলিস্ট আছে স্পেশালি আর প্রোগ্রামিং এর রিসোর্স খুবই কম এবং এটা হচ্ছে যেহেতু এটা একটা কমপ্লেক্স সার্ভে ডিজাইন, সো এটার এভেইলেবল রিসোর্স কিন্তু আসলে অনলাইনে খুবই কম। তো আমরা দেখবো আজকে একদম আজকের এই ক্লাস থেকে একদম বেসিক ম্যানেজমেন্টের যত ধরনের ক্লাস টু মডেলিং এর ক্লাস পর্যন্ত আমরা ইনশাল্লাহ দেখার ট্রাই করবো। আর আমি চেষ্টা করব 8 থেকে 10টা ভিডিও দেওয়ার। তো আপনারা যদি 8 থেকে 10টা ভিডিও আসলে ভালো করে দেখতে পারেন, তাহলে আপনারা নিজে নিজে কোনো কোর্স লাগবে না, কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, পেইড কোর্স লাগবে না। সব আপনারা আমার এই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ একদম ডাটা ইনপুট থেকে দেওয়া শুরু শুরু করে ম্যানেজমেন্ট ক্লিনিং অ্যানালাইসিস থেকে একদম মডেলিং পর্যন্ত এবং জার্নাল স্ট্যান্ডার্ড ফিগার টেবিলগুলো বানাতে পারবেন। এবং আমি কিন্তু যেটা সব কোড এবং ডাটাগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে চলেন আমরা প্রথমে শুরু করে নেই আর প্রোগ্রামিং দিয়ে। তো আমি হচ্ছে যে ইনস্টলেশনটা আর প্রোগ্রামিং এর যে ইনস্টলেশন ওটা আমি দেখাইতেছি না, বিকজ ওটার প্রচুর ভিডিও অনলাইন আছে। আপনারা ইউটিউবে একটু সার্চ দেন যে হাউ টু ইনস্টল আর প্রোগ্রামিং, দেখবেন যে ভিডিওর প্রচুর ইনস্টলেশনের প্রসেস গুলো পেয়ে যাবেন। অথবা আমি চাইলে আমার ডেসক্রিপশনে আর প্রোগ্রামিং এর যে লিঙ্ক ওইটা দিয়ে দিব, অথবা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমি প্রথমে লাইভ কোডিং করতে যেহেতু অনেক টাইম লাগে, এর জন্য আগে থেকে আসলে আমি কিছু কোড রেডি করে রেখে দিয়েছি, আমি ওগুলো এক্সপ্লেন করবো এবং রান করে বুঝাই দেবো। তো প্রথমে আমি আসলে একটু থিওরিটিক্যাল বিষয়ের মধ্যে যাই। আমাদের যে আর প্রোগ্রামিং, তো ওইটাতে হচ্ছে আমরা যেটা দেখবো, রো ডাটা দেখবো, রো ডিএইচএস ডাটা ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ডাটা, পরবর্তীতে সেটা কিভাবে ক্লিনিং করতে হয় এবং ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তারপরে হচ্ছে যে সার্ভে ওয়েট। সার্ভে ওয়েটটা কি? সার্ভে ওয়েটটা মানে হচ্ছে আমরা যে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডাটা অ্যানালাইসিস করি, তো ওটা হচ্ছে আসলে টু স্টেজ স্যাম্পলিং। টু স্টেজ মানে হচ্ছে ওরা দুইটা স্টেজে স্যাম্পলিং করে। প্রথম একটা স্টেজে ওরা কি করে, সারা বাংলাদেশের বিভিন্ন ক্লাস্টার করে। ধরেন বাংলাদেশে কতগুলো বিভাগ আছে, ওই বিভাগগুলো ক্লাস্টার করলো, পরবর্তীতে ওইখানে কিছু আরো আর একটা স্যাম্পলিং করে স্টার্টা করে কোন জায়গা থেকে কতগুলো স্যাম্পল কালেক্ট করবে। যেমন হচ্ছে ধরেন বাংলাদেশে মেবি ঢাকা, সিলেট, চিটাগং, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, এরকম 8টা মেবি ডিভিশন আছে। তো সব ডিভিশনে তো মানুষের সংখ্যা সমান না। ঢাকাতেও তো একটু বেশি পপুলেশন ডেন্সি, বেশি পপুলেশন হচ্ছে যে রংপুর, ময়মনসিংহ এগুলোতে সম্ভবত কম, সিলেট সম্ভবত কম, চিটাগাংয়ে সম্ভবত একটু বেশি। তো সব ডিভিশন থেকে কিন্তু আমাদের ইকুয়াল সাইজ অফ স্যাম্পলটা আমরা কালেক্ট করতে পারি না। তো এই জায়গাতে একটা আনইকুয়াল প্রবাবিলিটি থাকে। তো এই আনইকুয়াল প্রবাবিলিটি এবং আরেকটা বিষয় হচ্ছে নন রেসপন্স রেট। ধরেন আপনি ঢাকাতে গেছেন, ঢাকাতে গিয়ে 100 জন মানুষকে জিজ্ঞেস করছেন যে আপনার কি বাচ্চা হয়েছে কিনা। তো 100 জনের মধ্যে মাত্র 50 জন মানুষ সেটা রেসপন্স করছে, বাকি 50 জন করে নাই। কিন্তু সিলেটে এসে আপনি জিজ্ঞেস করছেন 100 জনকে যে আপনারা আহ বাচ্চা হয়েছে কিনা, তাইলে 100 জনের মধ্যে 90 জন বলছে হ্যাঁ, আর বাকি 10 জন রেসপন্স দেয় নাই। তাহলে দেখেন সিলেটের রেসপন্স রেট 90%, ঢাকাতে হচ্ছে জাস্ট 50%। এই যে আমাদের রেসপন্স রেটটা ইকুয়াল না, সেই রেসপন্স রেট এন্ড স্যাম্পল সাইজের যে আনইকুয়ালিটি, সেটাকে আসলে আমাদের ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমরা সার্ভে ওয়েটটা ইউজ করে থাকি। আমি যদি আরো সহজে বলি, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করি, ওদের হচ্ছে যে প্রতি সেমিস্টারে একটা করে জিপিএ স্কোর দিয়ে থাকে। তো আমাদের প্রত্যেক সেমিস্টারের জিপিএ মিলে আমাদের কিউমুলেটিভ জিপিএ হয়। কিউমুলেটিভ জিপিএটা আমরা কিভাবে কাউন্ট করি, সেটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারের জিপিএ এবং তার গ্রেড ক্রেডিট যেটা আছে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা টোটাল ক্রেডিট দ্বারা ডিভাইড করি, ফলে আমরা কিউমুলেটিভ জিপিএ যেটা সেটা পাই। সো এই সিস্টেমে আসলে আমরা সার্ভে ওয়েটটা ইউজ করে থাকি। আর যদি আমরা সার্ভে ওয়েট ইউজ না করে থাকি, তাহলে আমাদের হচ্ছে যে বায়াস রেজাল্ট আসবে। বায়াস রেজাল্ট মানে কি? যেমন ধরুন এই যে ডিএইচএস সার্ভে, এগুলোর হচ্ছে যে প্রচুর মানে রিপোর্ট আছে, যারা সার্ভে কালেক্ট করে ওদের একটা রিপোর্ট আছে। তো রিপোর্টের সাথে প্রত্যেকটা ইন্ডিকেটরের যে প্রিভ্যালেন্স, অ্যামাউন্ট, পার্সেন্টেজ, স্যাম্পল সাইজ, ওগুলো আরো বলে দেয়। তো আমাদের অ্যানালাইসিস করার পরে যদি আমরা সার্ভে ওয়েট ইউজ করি না, তাহলে আসলে যে প্রিভ্যালেন্সের সাথে মিলবে না। সো এটা কিন্তু আরেকটা লিমিটেশন। দ্যাটস আমরা হচ্ছে যে অলওয়েজ সার্ভে ওয়েটটা ইউজ করবো। তারপরে যে ডেগ আছে, বাইভেরিয়েট অ্যানালাইসিস আছে, সার্ভে ওয়েট, লজিস্টিক রিগ্রেশন আছে, ওডস রেশিও, তারপরে স্ট্যান্ডার্ড টেবিল যেটা বা ফিগার, ওগুলো আমরা ইনশাল্লাহ দেখা ট্রাই করবো আজকের ভিডিওতে। তো প্রথমে যদি আমি ডিএইচএস নিয়ে একটু পরিচয় দিই, যে হোয়াট ইজ ডিএইচএস। ডিএইচএস এর ফুল মিনিং হচ্ছে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে। অ্যারাউন্ড 90 প্লাস, 92 অর 93 মেবি কান্ট্রি, লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রি যেগুলো আছে ওইগুলোতে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডেটা ডাটা কালেক্ট করা হয়। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সার্ভে ডিজাইন এন্ড পলিসি ইম্প্যাক্ট। এটা পলিসি মেকিং, এভিডেন্স বেসড পলিসি মেকিং এর জন্য এই সার্ভেটা করা হয়। তো এটা হচ্ছে হু ও ডাব্লিউএসও, তারপরে হচ্ছে ইউএসএ,
ইউএসএআইডি ফান্ডিং করে, তারপরে হচ্ছে মেবি ফ্রান্সের আরো কোনো একটা অর্গানাইজেশন ফান্ডিং করে। তো যাই হোক, আমরা আজকে কিছু টপিকস দেখবো। প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিভাবে ডাউনলোড করতে হয় এপিসোড, মানে ফার্স্ট পার্ট গুলোতে আমরা দেখবো কিভাবে ডাউনলোড করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো আসলে ডাউনলোডের বিষয়টা হচ্ছে আপনারা একটু কমিয়ে সার্চ মারলে ডিজেস ডাউনলোড, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব, অথবা মেবি আমার এরকম একটা ভিডিও আছেও। না হলে আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে ভিডিও দিব। তো প্রথম হচ্ছে আমরা তখন ডিএইচএস এর ডাটা ডাউনলোড করে ফেলি, তো ডাউনলোড করার পরে বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে, যেমন আইআর ডাটা, আইআর লাস্টে এক্সটেনশনে আইআর থাকবে, কেআর থাকবে, ভিআর থাকবে, পিআর থাকবে, এমআর থাকবে। তো আইআর মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেকর্ড ডাটা সেট, একটা ফ্যামিলির ইন্ডিভিজুয়াল রেকর্ড ডাটা সেট। কেআর মানে হচ্ছে কিডস রেকর্ড, বিআর মানে হচ্ছে বার্ডস রেকর্ড ডাটা সেট। না, এই ধরনের বিভিন্ন ডাটা সেট আমরা স্টাডির উপর ডিপেন্ড করবে, আমি কোন ধরনের স্টাডি করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে যে আর স্টুডিও ইনস্টল, আর স্টুডিও আর এন্ড আর স্টুডিও এন্ড রেকর্ড প্যাকেজ ইনস্টল, ইম্পোর্টিং স্টাটা ফরম্যাটেড ডাটা, ডিটিএ ডট এক্সটেনশন। যখন আমরা ডাটা সেটের লাস্টে ডিটিএ থাকবো, আমি যদি একটু দেখাই এখানে আমার ডাটাটা কোথায় যেন আছে, যদি একটু দেখাই বিডিএইচএস ডাটা, এই যে দেখেন এই জায়গাতে, এই যে দেখেন ডিটিএ, বিআর ডিটিএ, বিডি মানে বাংলাদেশ, বিআর মানে বার্থ রেকর্ড, ডিটিএ। তারপরে হচ্ছে আমি যদি আরেকটা ডাটা সেট দেখাই, এটা হচ্ছে যে এইচআর ডাটা, এই যে দেখেন এইচআর মানে হাউস হোল্ড রেকর্ড ডাটা সেট, ডিটিএ মানে স্টাটা ফরম্যাট, এসএবি থাকলে সেটা হচ্ছে যে আমার স্পিসিস ফরম্যাট, বা আদার্স অনেক ফরম্যাট থাকে আমাদের, সেস ফরম্যাটও থাকে। তো আমরা হচ্ছে যে সুবিধার জন্য আমি স্টাটা ফরম্যাটটা ইউজ করছি। স্টাটা ফরম্যাটের লাস্টে ডট ডিটি এক্সটেনশনটা থাকে, এবং এটা যখন আমরা আর প্রোগ্রামিং এ লোড করব, তখন হচ্ছে যে আমরা হেভেন একটা প্যাকেজ আছে সেটা দিয়ে আমরা লোড করব। ওকে, হেভি প্যাকেজটার নাম জাস্ট একটু মনে রাখবেন। আর হচ্ছে যে ইনিশিয়াল কিছু ডাটা এক্সপ্লোরেশন আছে, সেটা গ্লিমস ইউজ করে থাকি, হেড সামারি এগুলো ইউজ করে থাকি। তো কিছু প্যাকেজ যেটা আমাদের লাগবে প্রথমে আমাদের বেসিক বেসিক এক্সপ্লোরেশনের জন্য, সেটা হচ্ছে হেভেন, টাইডিভার্স, জেনিটর। এই দুই তিনটা প্যাকেজ আসলে আমাদের লাগবে, এগুলো আমরা একটু মনে রাখবো, আর এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আমরা একটু দেখবো। ওকে, প্রথমে আসলে আমরা কিভাবে ডাটাগুলো ইম্পোর্ট করি, তিনটা লাইব্রেরি আমরা লোড দিই, লাইব্রেরি গুলো কিভাবে ইনস্টল দিতে হয়, লোড দিতে হয়, আমি যদি একটু দেখাই। ধরেন আহ, আমি কোড দিয়ে দিব যদিও আমার ডেসক্রিপশনে। তো প্রথমে কিভাবে আর স্টুডিওতে একটা লাইব্রেরি আপনি ইনস্টল দিবেন, ইনস্টল ডট পিএসিকেজিএস, ইনস্টল ডট প্যাকেজ লিখে ওই লাইব্রেরির নামটা লিখবো আমরা, যেমন ডাবল কোটেশন দিব, টি আই ডিওয়াই, টাইডিভার্স, এই যে টাইডিভার্স লিখবো, লিখে জাস্ট এটা একটু সিলেক্ট করবো, তারপরে হচ্ছে আমরা রান দিব। তাহলে যে দেখেন রেড, রেড মার্ক মানে অনেকে মনে করে আসলে কোড এরর হইতেছে, না, মানে এটা হচ্ছে ইনস্টলেশনের প্রসেসিং এর মধ্যে আছে, দ্যাটস এটা রেড মার্ক দেখায়। তো এই হচ্ছে আসলে দিলাম এই জায়গাতে, হ্যাঁ এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, এই যে ইনস্টল হয়ে গেছে, এই পাথরের মধ্যে আমার ইনস্টল হয়ে গেছে। তো এটা কিভাবে আমরা লোড করব, লোড করার জন্য একবার ইনস্টল করার পর এটা লোড দিতে হয়। তো অ্যাকচুয়ালি লাইব্রেরি এন্ড প্যাকেজের মাঝে ডিফারেন্সটাকে আমি যদি একটু বলি, যেমন লোড দেওয়ার জন্য লাইব্রেরি লিখবো, তারপর ব্রেকেট দেওয়ার পরে অটোমেটিক আমার টাইডিভার্স চলে আসবে, টাইডিভার্স, যে টাইডিভার্স লিখবো, তারপরে আবার হচ্ছে যে আমি সিলেক্ট করব, রান দিব। ওকে, এটা কিন্তু আমার লোড হয়ে গেছে, এখন আমি কাজ করতে পারবো আমার ইচ্ছা মতো করে। আর কমেন্ট কিভাবে করতে হয়, আর স্টুডিওতে আমি হ্যাশ দিয়ে দিব, যে আমি কমেন্ট আউট করে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো প্যাকেজ এন্ড লাইব্রেরির একটু ডিফারেন্স যদি আমি বলি, যেমন ধরেন আমরা কোনো কিছু একটা কাজ করতে চাইতেছি, আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো। তো প্রোগ্রাম অ্যারেঞ্জের মধ্যে আমরা বিভিন্ন কমিটিতে এখানে বিভিন্ন মানুষকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন তাদের কাজগুলো বুঝাই দিই না, একজন মানুষ এটা হ্যান্ডেল করবে, একজন মানুষ চেয়ার টেবিল নিয়ে আসবে, মানুষকে ইনভাইটেশন দিবে, এক একজন মানুষের এক এক ধরনের কাজ থাকে। তো অ্যাকচুয়ালি এই প্যাকেজ আর লাইব্রেরির কাজগুলো সেম, প্রত্যেকটা প্যাকেজের এক একটা কাজ থাকে। কোনো একজন মানুষকে আমি একটা কাজ করে দিতেছি, তখন আমি কি করি, তাকে আমি আমি কিনে নিয়ে আসি, তাকে একটা লেবার একটা পেমেন্ট দিয়ে, কিংবা আমি নিয়ে আসি তাকে, করে তার নাম ধরে ডাক দেই, হ্যাঁ, যে তুমি এই কাজটা করো, এরকম করে। প্যাকেজ গুলো হচ্ছে আসলে আমরা আমরা কিনে নিয়ে আসলাম, ইনস্টল ডট প্যাকেজেস ফর এক্সাম্পল আমরা কিনে নিয়ে আসলাম, এই যে ইনস্টল ডট প্যাকেজেস যখন লিগাল ডাবল কোটেশন দিয়ে প্যাকেজটা ইনস্টল করে নিব, ওটা হচ্ছে আমার হয়ে গেল। পরবর্তীতে আমার যখন কাজের প্রয়োজন পড়বে, তখন তাকে আমি ডাক দেবো, কল করবো। কিভাবে কল করবো, লাইব্রেরি লিখবো, লাইব্রেরি লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওই প্যাকেজটার নাম লিখে দিয়ে দিব, তখন কিন্তু আমরা ওই লাইব্রেরি রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা সেটা করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে যে টাইডিভার্স যে লাইব্রেরি গুলো আছে বা ডিপ্লয়ার, ডাটা আমরা যখন ডাটা গুলো আর স্টুডিওতে আমরা লোড করি, তখন ডাটা ম্যানেজমেন্ট করতে হয় বা ডাটা ক্লিনিং করতে হয়, প্রি প্রসেসিং করতে হয়। তো প্রি প্রসেসিং এর জন্য কিছু লাইব্রেরি প্যাকেজ আমাদের লাগে, যেমন হচ্ছে যে টাইডিভার্স, ডিপ্লয়ার, ডিপ্লয়ার, তারপরে হচ্ছে আরো কিছু প্যাকেজ আছে, ওগুলো অবশ্য আমাদের ওইরকম বেশি লাগবে না, বাট টাইডিয়ার একটা আছে, টিওয়াইডিআর, টাইডিয়ার,
এই হচ্ছে আর কি যে কিছু প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে? ওগুলো আমরা একটু ইনস্টল করে নিব কাজ করার আগে। তো যেহেতু হ্যাভেন আদার ফরম্যাট থেকে যখন আমরা কোনো ডাটা সেট গুলাকে সিএসপি বা এক্সেল ফরম্যাটে থাকবে না, আদার্স ফরম্যাটে থাকবে, স্ট্যাটাসেস এসপিএসএস ফরম্যাটে থাকবে, তো ওই ধরনের ডাটা সেট গুলাকে যখন আমরা আর স্টুডিওতে ইম্পোর্ট করব, লোড করব, তখন আমাদের হচ্ছে যে হ্যাভেন লাইব্রেরিতে থাকা লাগবে। তারপর হচ্ছে যেহেতু আমরা এক্সপ্লোর করবো, সো আমাদের ডিপ্লয়ার থাকা লাগবে, প্যাকেজটা থাকা লাগবে, তারপর টাইডিয়ার থাকা লাগবে। আমরা যদি কোনো একটা ফিগার বানাতে চাই, তখন এটা রোবাস্ট এন্ড খুবই খুবই ফিমিলার। আপনারা যারা একটু বেসিক আইডিয়া আছে আর স্টুডিও সম্পর্কে, তাদের হয়তো জিজি প্লট টু, মানে এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ফিগার, মানে জিওমেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ ফিগার ক্রিয়েট করার। জিজি প্লট টু, এই ফিগারটা আমাদের অবশ্যই লাগে। কোর প্লট মানে হচ্ছে যে আমাদের কোরিলেশন প্লট বা ফরেস্ট প্লট, আমরা সেটা দেখবো যখন আমাদের একটা মডেলের আউটপুটটাকে আমরা ফিগারে ইন্টারপ্রেট না করে, টেবিলে ইন্টারপ্রেট না করে ফিগারের মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতে চাই, তখন হচ্ছে আমাদের কোর প্লট এই প্যাকেজটা লাগবে। বিকজ হচ্ছে আমাদের ফরেস্ট প্লট নামে একটা ফিগার আছে, সেটাকে আমরা বোঝার জন্য। ওকে, তাহলে আমরা অনেক সিম্পলি, আমি এটা কেন একটা লুপ দিয়ে দিছি, আমরা আপনারা যারা নন প্রোগ্রামার তাদের জন্য হয়তো এটা একটু কঠিন হয়ে যাবে। তো আপনারা ম্যানুয়ালি একটা একটা করে প্যাকেজ ইনস্টল করবেন। যেমন একবার ইনস্টল ডট প্যাকেজেস টাইডিভার্স লিখবেন, লাইব্রেরি লোড দিবেন, আর একবার লিখবেন ইনস্টল ডট প্যাকেজেস ডিপ্লয়ার লোড দিবেন, আরেকবার লিখবেন ইনস্টল ডট প্যাকেজেস টাইডিয়ার লোড দিবেন, আরেকবার লিখবেন ইনস্টল ডট প্যাকেজেস হেভেন লোড দিবেন। ওকে, এভাবে করে আপনারা করতে পারেন। আর আমি হচ্ছে যে এই জায়গা থেকে অনেকগুলো প্যাকেজ আগ থেকে আমি লোড দিয়ে নিছি। আর একবার এই প্যাকেজগুলো আসলে একবার লোড দিয়ে নিলে হয়, বাকি আর লোড দিতে হয় না। তখন প্রত্যেকবার হচ্ছে আমরা জাস্ট এটাকে ইনস্টল করা লাগবে না, জাস্ট লোড দিয়ে নিলেই হবে। ওকে, তাহলে আমি প্রথমে যদি যাই, আমার ফার্স্ট অফ অল কিছু ইন্ট্রোডাকশন আছে এই জায়গাতে। তো আমি প্রথমে হচ্ছে যে কিছু বেসিক হচ্ছে ডিসকাশন করব আপনাদের বোঝানোর জন্য জাস্ট। তো সেগুলা কি, আমি যদি বলি যে ইন্ট্রোডাকশন দিব আর্টস স্টুডিওর। আর্টস ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং and R is a free and open source. Open source. R has thousands of packages of different for different analysis. যেমন হচ্ছে যে আমাদের অনেক statistical tools আছে যেগুলো আমরা analysis এর জন্য ইউজ করে থাকি, লাইক হচ্ছে SPSS, স্ট্যাটা, সেস, আর প্রোগ্রামিং, বা এখন কিন্তু ওয়াইডলি পাইথনটা ইউজ করা হয়, স্পেশালি হায়ার লেভেলের যে ধরনের অ্যানালিসিস গুলো আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, সাইবার সিকিউরিটি বা এলএলএম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অ্যাডভান্স যত ধরনের মডেলিং গুলো আছে, ওগুলোর জন্য পাইথনটা খুবই ফ্যামিলিয়ার অ্যান্ড খুবই রোবাস্ট। বাট আর স্টুডিওটা আমি কেন ইউজ করব? তো প্রচুর কারণ আছে। সেটা হচ্ছে আর স্টুডিওটা আসলে যে স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য বিল্ড আপ করা হয়েছে। এটার অনেকগুলো প্যাকেজ, হিউজ প্যাকেজ আছে, অ্যান্ড হচ্ছে কাস্টমাইজেশনটা খুবই ইউজ। বিশেষ করে পাইথনটা যখন আপনার ল্যাপটপে যদি অনেক বেশি স্পেস না থাকে, র্যাম রম সাইজ এসএসডি সাইজ যদি আপনার লোয়ার হয়, বেশি আপগ্রেডেড না হয়, তখন কিন্তু আপনি পাইথন দিয়ে অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় কোড রান হবে না, অনেক টাইম লাগবে। তো আপনার যে গ্রাফিক্স কার্ড না থাকে ল্যাপটপে, তখন হচ্ছে যে মেশিন লার্নিং এর মডেলগুলো আপনি ট্রেন করতে পারবেন না। তো এই জায়গায় আর স্টুডিওটা একটু রোবাস্ট, কারণ হচ্ছে আর স্টুডিও ফার্স্ট অফ অল হচ্ছে ওপেন সোর্স। এটা কিনতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগে না। সেই জায়গা থেকে এসপিএসএস এন্ড স্ট্যাটা, এবং সাথে সেলস, এই তিনটা সফটওয়্যার হচ্ছে ওপেন সোর্স না, প্রচুর টাকা লাগে। আর আমরা নর্মালি যারা ব্যবহার করে থাকি সেলস এন্ড এসপিএসএস, এই দুইটা হচ্ছে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি। তো তাছাড়া ওগুলো হচ্ছে ম্যানুয়ালি অনেক সময় করতে হয়, অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক লোড হেভি একটা সফটওয়্যার, প্লাস ফিগার গুলো অনেক সুন্দর করে আমরা করতে পারি না। কিন্তু আর্ট স্টুডিও দিয়ে আমরা অনেক স্ট্যান্ডার্ড এন্ড রোবাস্ট ফিগার বানাতে পারি, কাস্টমাইজেশন করতে পারি, আর হচ্ছে রিপোর্ট রেডি করতে পারি, তারপর হচ্ছে মার্কডাউন ফাইল রেডি করতে পারি, অনেক কিছু করতে পারি, এবং হোস্ট করতে পারি। আমাদের ওই আছে যে শাইনির মতো একটা হোস্টিং প্ল্যাটফর্ম আছে, এটা আমরা ইউজ করে আমরা ড্যাশবোর্ড বানাতে পারি, অনেক কিছু অ্যাপস বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি, অনেক কিছু বানাতে পারি। সো এই জায়গাগুলো থেকে আসলে আর স্টুডিওটা অনেক বেশি রোবাস্ট, এন্ড স্পেশালি স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতে প্রচুর অনেক প্রোগ্রামগুলোতে বলাই থাকে যে আর স্টুডিওর যে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো আর স্টুডিও জানা থাকলে আপনার এসপিএসএস আর এন্ড হচ্ছে যে স্ট্যাটা, এই দুটো না জানলে হয় আর কি। তো যাই হোক, আমরা যে আর স্টুডিওটা ইনস্টলেশনের ভিডিওটা আমি দিব, কিংবা আপনারা ইউটিউবে প্রচুর পাবেন। তো আর স্টুডিওটা আমরা ওপেন করার পরে এই যে প্লাস আইকন আছে না, ফাইলের নিচে প্লাস আইকন, এটা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন এরকম একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। তো এই স্ক্রিপ্টটা আসলে আমি আমার ল্যাপটপের যে কোনো একটা জায়গাতে সেভ করে ফেলবো। ওকে, তাহলে এরপর আমরা কি করবো? সাধারণত আমরা আমাদের আর স্টুডিওর ভার্সনটা যদি চেক করতে চাই, জাস্ট ভার্সনটা লিখবো। ভার্সন লিখে এই যে এখানে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করলে আর স্টুডিওর ভার্সনটা আমার চলে আসবে। কারণ আমার আর স্টুডিওর ভার্সনটা হচ্ছে, এটা একটা প্রজেক্ট থেকে ডাউনলোড করা, তো সেটা হচ্ছে 4.5.1। তো সেটা কবে রিলিজ হয়েছে, এই যে এখানে ডেটটা দেওয়া আছে। ওকে,
তারপর হচ্ছে আমাদের আমাদের ফাইল ফাইল পথ, আমি কোন পথে আমরা যে কাজগুলো করব, আমাদের যে ফিগার টেবিল ওগুলো কোন পথে সেভ হবে সেটা কিভাবে জানবো? সেটা গেট গেট ডাব্লিউডি লিখে যে একটা ফাংশন দিয়ে দেবো, এটা দিয়ে দিলে আমরা কোন পথে সেটা আসলে সেভ হবে সেটা আমরা পেয়ে যেতে পারি। এই যে দেখেন আমার এটা চলে আসছে এই প্লেলিস্টে, মানে এই ফাইল পত্রের মধ্যে আমাদের সবগুলো আউটপুট সেভ হবে। তো আমি ইচ্ছা করে আবার যদি ধরেন আমি সেট করতে চাই যে আমি ওই পথে না করে অন্য একটা পথে, তাহলে আমরা কি করব? এসইটি সেট ডাব্লিউটি লিখে ডাবল কোটেশন দিব, দিয়ে হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরে আমি যে পথে সেভ করতে চাই, যেমন ধরেন আমি যদি এই পথে সেভ করতে চাই, তাহলে এই যে ফাইল পথটা কপি করব, কপি সি দিয়ে এই জায়গাতে দিয়ে দিব, কন্ট্রোল ভি দিয়ে দিব। তখন কিন্তু আমার, হ্যাঁ যেহেতু আমি কপি করি নাই, কন্ট্রোল সি দিয়ে দিলাম আমি। ফর এক্সাম্পল আমি বলতেছি জাস্ট আমি এই জায়গাতে দিয়ে দিলে আমার হচ্ছে যে এখানে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিব অলওয়েজ। যদি ব্যাকওয়ার্ড, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ হলে অলওয়েজ আমরা ডাবল কোটেশন দিব। আর ফরওয়ার্ড স্ল্যাশ যেটা অপোজিট থেকে, ওইটা হলে আমরা একটা স্ল্যাশ দিব। ওকে, যেহেতু ডাবল কোটেশন হয়ে গেছে, একটা করে আমরা রিমুভ করে ফেলি, সরি ফর দ্যাট। একটা করে আমরা রিমুভ করে ফেলি, তারপরে হচ্ছে আরেকটা আমরা রিমুভ করি। ওকে, তো এভাবে করে আমরা ওই পথে সেট, এভাবে করে আমরা সেট করতে পারি। তো জাস্ট আমি এটা লিখে দিলাম, এখানে কমেন্ট আউট করে দিলাম, কোড রান করানোর প্রয়োজন নাই। তো এই যে আমি এখানে প্রত্যেকটা লাইনের সাথে কমেন্টে এক্সপ্লেনেশন এড করে দিছি। তো আপনাদের হচ্ছে আপনারা যখন আর্ট স্টুডিও ওপেন করবেন, কোড রান করানোর ট্রাই করবেন, তখন সবসময় হচ্ছে যে প্রত্যেকটা লাইনের সাথে কোডের সাথে এক্সপ্লেনেশনটা কমেন্ট আউট করে দিবেন, যাতে আপনি 1 সপ্তাহ পরে, 2 মাস পরে, 3 মাস পরে যখন ওই কোডগুলো আবার ওপেন করবেন, তখন আপনি ইজিলি বুঝতে পারেন, নতুবা কিন্তু আপনি ভুলে যেতে পারেন। আমাদের যেটা হয় যে ইনস্ট্যান্টলি আমরা কোনো একটা বিষয় বুঝতে পারি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা সেটা ভুলে যাই। ওকে, কিভাবে আমরা ক্রিয়েট করব একটা নিউ প্রজেক্ট? ফাইলে যাব, আমি এখানে বলে দিচ্ছি, ফাইলে যাব, নিউ প্রজেক্ট, ডিরেক্টরি, নিউ প্রজেক্ট, যেমন ফাইল, নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্ট। তারপরে হচ্ছে যে আমাদের যে সেভ দিলাম এটা, হ্যাঁ এই যে নিউ প্রজেক্টে যাব, ওই যে ওপেন হচ্ছে আমার নিউ প্রজেক্ট। শুধু আমার সেটা লাগবে না অ্যাকচুয়ালি, এই দিকে গিয়ে যেমন ধরেন এই যে কি বলে নিউ ডিরেক্টরি, আমি এই জায়গা থেকে নিউ প্রজেক্ট, ঠিক আছে। আমি যদি আবার একটু দেখাই, ফাইলে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করব, সেভ দিলাম এটা। ওকে, যে নিউ ডিরেক্টরি, নিউ প্রজেক্ট, গিয়ে কোন জায়গাতে আমি সেভ করব ওইটা ব্রাউজ করে নিব। ব্রাউজ ফর এক্সাম্পল, এই যে এই জায়গাতে আমি সেভ করব। ওকে, হ্যাঁ এই জায়গাতে আমি সেভ করব। হ্যাঁ আমার নামটা দিব কি, ধরেন ক্লাস ক্লাস 2 ফর এক্সাম্পল, বা লেকচার 1 বা এপিসোড 1, এপিসোড 101। এই যদি আমি দেখেন, এটা যদি আমি ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিই, ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পরে এই যে ক্রিয়েট হচ্ছে আমার, এই যে দেখেন আমার ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি নতুন করে একটা ওপেন হবে। 1 মিনিট, এই যে আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে, ক্রিয়েট প্রজেক্ট ওপেন হয়ে গেছে আমার। তো যাই হোক, আগের কোডটা চলে গেছে, তো প্রবলেম নাই, এটা করার পরে আমরা জাস্ট ক্লাস 1-এ এখানে ক্লিক করলে এই যে আমাদের চলে আসবে। পরবর্তীতে এখানে আমরা কোড করব, এটাকে বলা হয় কোডিং উইন্ডো। এখানে হচ্ছে কনসোল, টার্মিনাল, ব্যাকগ্রাউন্ড থাকে, এই জায়গাতে এনভায়রনমেন্টাল বিভিন্ন আউটপুট আসে, আর এখানে হচ্ছে হিস্ট্রি বা বিভিন্ন ফাইলপত্র দেখায়। তো আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লেলিস্ট ট্রুতে গিয়ে, আমি যদি একটু প্লেলিস্ট ট্রুতে যাই, তারপর হচ্ছে ভিডিওস ফাইল প্লেলিস্ট দিতে যাব, তারপর হচ্ছে যে কোডে যাব, মানে এই ক্লাসটা আমি অ্যাকচুয়ালি এই যে যেমন এপিসোড 1, এই যে দেখেন এখানে ওপেন হয়ে গেছে এপিসোড 1। ওকে, তো আমি আসলে এই যে ক্লাস 1টা দেখাবো, তো আমি এটা একটু ওপেন করতেছি। তো এভাবে করে অ্যাকচুয়ালি আমরা যদিও আমি এটা ডিলিট করে ফেলি, ডোন্ট সেভ। ওকে, এভাবে করে আমরা একটা স্ক্রিপ্ট খুলতে পারি, প্রজেক্ট ফাইল খুলতে পারি। তো এটা আপনারা এভাবে করে ল্যাপটপের মধ্যে খুলে নিবেন। তারপরে যেটা সেটা হচ্ছে প্রথমে বেসিক কিছু জিনিস আমি দেখাবো। সে বেসিক জিনিসগুলো হচ্ছে যে বেসিক সিনট্যাক্স মানে কি, অ্যারিথমেটিক কিছু অপারেশন দেখাবো। আমরা নরমালি ক্যালকুলেটর যেভাবে প্লাস মাইনাস করি, স্টার করি, মাল্টিপ্লাই করি, ডিভাইড করি, ডিভাইডের জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশটা দিব, পাওয়ারের জন্য, এক্সপোনেনশিয়াল টার্মের জন্য আমরা এই ধরনের ইয়াটা দিব। যেমন 2+3 দেখেন, এই যে রান দিলে, জাস্ট রান দিলে 2+3 5 চলে আসছে। 5 × 10 এটা দিলে আমাদের 50 50 চলে আসছে। 20/4 এটা কিন্তু আমাদের 5 চলে আসছে। এক্সপোনেনশিয়াল টার্ম, তো এটার জন্য হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল টার্মের জন্য হচ্ছে যে আমাদের 2 to the power 5, এটার জন্য আমরা কিভাবে তুলবো সেটা হচ্ছে আমরা শিফট দেব, দিয়ে আমরা 6 এর উপরে প্রেস করব। শিফট, HIFT, শিফট +6, এটা ক্লিক করলে হচ্ছে যে আমাদের এই টার্মটা চলে আসবে। ওকে, এই টার্মটা চলে আসবে। তারপর হচ্ছে ডাবল, এই যে এইটা পার্সেন্টেজ সাইন, এটা দিলে আমরা আসলে মডুলাস পাই, 10/3।
রিমাইন্ডার পাই আমরা, যেমন 10 কে 3 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত, 1। তো জাস্ট এটা আসলে আমরা পাই, রিমাইন্ডার 1টা পাই। তো এভাবে করে আসলে আমরা বিভিন্ন বেসিক ক্যালকুলেশন গুলো করতে পারি আর কি আসলে। আর আমরা সবসময় একটা মডিউল তৈরি করে আরেকটা মডিউলে যাব, তখন হচ্ছে আমরা এরকম ডাবল টাইটেলের মধ্যে উই আর অলওয়েজ ইউজ টু দ্যাট ফোর হ্যাশ ফোর হ্যাশ ইনক্লুডিং আওয়ার টাইটেল to find out easily our required part. লাইক হচ্ছে আমি ধরেন আমি 1000 লাইন কোড করলাম, তো কোনো একটা সময় আমার থার্ড লাইনে আমার একটা প্রবলেম হয়ে গেল, বা কোন জায়গাতে আমি ডিবাগিং করতে চাইতেছি প্রবলেম হয়ে গেল, ওইটা কিভাবে আমি ফাইন্ড আউট করব, ওইটা কিভাবে আমি ডিবাগিং করব। এর জন্য হচ্ছে যে আমরা এরকম ডাবল চারটা হ্যাশ ইউজ করবো, 1 2 3 4, যেমন হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল, ঠিক আছে। ওকে, চারটা দেওয়ার পরে আমরা যখন এই জায়গাতে যাব, দেখেন এই যে মিস্টেক হয়েছে, এর ব্যবহারে ইজিলি আমরা খুঁজে বের করতে পারি। এই যে ধরেন এডিশন দিলে এখানে দেবো, ভেরিয়েবল এখানে দিলে ইজিলি আমরা সেই জায়গাতে চলে যেতে পারি। তো আমরা যখন কোড করবো, ওরা আমরা চারটা হ্যাশ ইউজ করব, এটা দিয়ে আমরা হেডিং করে ইজিলি অ্যাকচুয়ালি আমরা আমাদের ওই রিকোয়ার্ড প্রবলেমটা সর্ট আউট করতে পারি। ওকে, তারপরে আরো কিছু এক্সাম্পল আছে, ওইগুলো আপনারা রান করে দেখবেন। আমি জাস্ট ওগুলো রান করাইতেছি ক্লাস করার জন্য, মাইনাস করার জন্য। এই যে দেখেন আউটপুট গুলো এখানে আসতেছে। ওকে, আরো কিছু বিষয় যেগুলো আমি দেখি, একটা যে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবো আর স্টুডিওতে। যেমন আমরা যখন বাচ্চাকালে কি বলি যে ম্যাথমেটিক্স করছি, তখন আমরা কিভাবে লিখছি 9 10 এক্স ইকুয়ালস টু এক্স এর ভ্যালু 10, আমরা কিভাবে লিখছি এক্স ইকুয়াল টু 10। ওয়াই এর ভ্যালু ভ্যালু অফ ওয়াই ইজ 5, আমরা কিভাবে লিখছি, how we write this like x equal to 10, y equals to 5. So it's very simple. uh, in this similar way we can write in this R Studio that we are use just assignable operator or vector operator, that is called vector operator. Vector operator always vector operator in R Studio. We always to assigning something assigning some value, we use this vector operator. আর আমরা ম্যাথমেটিক্সে যখন কোনো কিছু ইউজ করি তখন আমরা হচ্ছে ইকুয়াল দিই। যেমন হচ্ছে x ভেক্টর অপারেটর 10, মানে এটা হচ্ছে আমাদের এই যে x এর ভ্যালু 10। তো এটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা ভেরিয়েবলের নাম লিখবো, ফর্মুলাটা হচ্ছে, রুলটা হচ্ছে ভেরিয়েবল নেম অ্যাসাইনেবল অপারেটর ভ্যালু। ওকে, ভ্যালু এই যেমন হচ্ছে x is a variable and its value is 10. Okay, then y equals to 20, we can also write this. ওকে, না আমরা এখন একটু ক্যালকুলেশনে যদি যাই, x এর ভ্যালু 10, y এর ভ্যালু আমরা 20 লিখবো। এখন আমরা সেটা দুইটা প্লাস করতে চাই, x plus z equal to x plus y, ক্যালকুলেশন করব x and y stored in z। ওকে, কিভাবে আমরা সেটা রান দিব, জাস্ট এটা লিখে এই যে রান দিয়ে দিলে দেখেন 30 চলে আসবে। এখন আমাদের প্রত্যেকটা জিনিস কল করা লাগবে। এই যে এদিকে দেখুন, ভ্যালুস x 10, y stands for 20 and z stands for 30. Okay, or আমরা we can call here, we can select this and run, we can select this or run. Okay, or we can just run this. ওকে, অর উই ক্যান আমাদের কার্সরটা আমরা জেড এর পাশে রাখবো, দেন কন্ট্রোল এন্টার দিয়ে দিলে কিন্তু কন্ট্রোল এন্টার এটা দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে CTRL প্লাস এন্টার। ওকে, আমরা যেখানে কার্সর রাখবো সেখানে রেখে যদি আমরা কন্ট্রোল এন্টার দিই, তাহলে কিন্তু সেটা আমাদের রান হবে। ওকে, আমি সেটা কমেন্ট আউট করে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের আরো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, প্রিন্ট দ্য ভ্যালু অফ জেড। এই যে আমরা জেড জাস্ট কল করলে প্রিন্ট দ্য ভ্যালু অফ জেড, জেড এর ভ্যালুটা আমরা পেতে পারি। ওকে, আমি আর মোর এক্সাম্পল দেখবো, এ ফর 15, বি ফর 3, সি ফর অ্যাসাইনেবল ভ্যালু, এ ইন্টু 3, এ ইন্টু বি, তার মানে 15 ইন্টু 3 45, এটা কিন্তু 45 হবে। এটা যদি আমি রান দেই, এই দেখেন 45 আসছে। আরো কিছু ভেরিয়েবল যদি আমি দেখি, যেমন হচ্ছে মাল্টিপ্লায়ার, আমি যদি এখন সাবট্রাকশনটা দেখি মানে মাইনাসটা দেখি, তো x এর ভ্যালু 20, 25, y এর ভ্যালু 10, রেজাল্ট হচ্ছে x মাইনাস y। সো আমি যদি জাস্ট এটা একটু রান দেই, তাহলে দেখেন x আর y আর 5 আসবে, 25 মাইনাস 10 15 আসবে। এই যে আমার 15 আসছে। নরমাল ম্যাথমেটিক্স গুলো এভাবে করতে হয়। এখন আমি একটু বেসিক ডাটা টাইপস নিয়ে ডিসকাশন করব, পরে ইনশাআল্লাহ আমরা ডিএইচএস এর ডাটা অ্যানালাইসিসে যাব। তো ডাটা টাইপটা অ্যাকচুয়ালি কি? ডাটা টাইপ হচ্ছে আমরা যে বিভিন্ন জিনিস ব্যবহার করব, ভেরিয়েবল ব্যবহার করব, এগুলোর কোন ফরম্যাটে আছে। লাইক হচ্ছে যে 1 2 3, আমরা একজন মানুষের এজ যদি বলি, একজন মানুষের এজটা কোন ধরনের ডেটা, নুমেরিক্যাল ডাটা, বিকজ এটা হচ্ছে 1 2 3 কন্টেইন করতেছে। আমি যদি বলি কোন একজন মানুষের নাম, ওর কান্ট্রির নাম, লাইক হচ্ছে বাংলাদেশটা কি আমাদের ক্যারেক্টার।
বাংলাদেশ, ফর এক্সাম্পল বাংলাদেশ, BANGLAD এসেছে। বাংলাদেশ এটা কোন ধরনের ডেটা? ক্যারেক্টার। ক্যারেক্টার বিকজ এটা হচ্ছে ইংলিশ আলফাবেটিক, ইংলিশ লেটার যেগুলো আছে সেগুলো কন্টেইন করতেছে। আর আমি যদি বলি যে এজ, এজ হচ্ছে আমার 10, 20, 25, 30, এগুলো কোন ধরনের ডেটা? আমার নুমেরিক্যাল ডেটা। নুমেরিক্যাল নুমেরিক্যাল ডেটা। ওকে, মানে আমার ডিজিট, ম্যাথমেটিক্যাল ডিজিট গুলো যখন আমাদের কন্টেইন করবেন তখন সেটা হচ্ছে নুমেরিক্যাল ডেটা। আর কোনো ইংরেজি কোনো লেটার যখন সেটা কন্টেইন করবে তখন সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা। তো আসলে এগুলো আসলে আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, নতুবা আসলে আমাদের ডাটা ক্লিনিং এর যে পার্ট গুলো আছে ওগুলোতে আমরা অনেক প্রবলেম পড়বো। তো যেমন ধরেন আমি লিখলাম নাম, অ্যাসাইন করলাম 10 দিয়ে, 10। ওকে, তাহলে সেটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট নাম, জাস্ট নর্মালি লিখে দিলে 10 হয়ে গেল। এখন সেটার যদি আমি ডাটা টাইপ দেখতে চাই তাহলে আমরা ক্লাস ফাংশন ইউজ করব। ক্লাস লিখে, ক্লাস লিখে এই যে দেখেন, এটার একটা সুবিধা আছে। ক্লাস লিখে আমরা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে ওই ডাটার নামটা দিয়ে দিব, তাই ক্লাস চলে আসবে। কোন ডাটা? নুমেরিক। 10 কিন্তু আমাদের নুমেরিক্যাল ডাটা। ওকে, এখন যদি আমি হচ্ছে যে বাংলাদেশের জন্য চেক করতে চাই তাহলে লিখলাম আমি ছাড়, বা আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, কান্ট্রি দিতে পারেন, আদারওয়াইজ এনিথিং দিতে পারেন। তো ছাড় লিখে আমি বাংলাদেশ, যেহেতু এটা ক্যারেক্টার ডাটা, সো অলওয়েজ আমরা কি করব? ডাবল কোটেশন, এটা একটু মাথায় রাখবেন। ডাবল কোটেশন, কিউইওটিএশন, ডাবল কোটেশনের ভিতরে আমরা অলওয়েজ লিখবো। তাহলে প্রিন্ট চার এন্ড ক্লাস চার দুটো যদি দেখতে চাই আমি, তাহলে এই যে ক্যারেক্টার ভেরিয়েবলটা চলে আসলো আমাদের। ওকে, তারপরে হচ্ছে আর কিছু লজিক্যাল, এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য, কারণ যখন আমরা মডেলিং করব বাইনারি লজিস্টিক রিগ্রেশনের জন্য আমাদের এই যে লজিক্যাল ডাটাটা বোঝা খুব ইম্পর্টেন্ট। লজিক্যাল মানে হচ্ছে ইয়েস নো টাইপের, ইয়েস নো টাইপের ডাটা। যেমন হচ্ছে লজিক্যাল, আমি ট্রু দিলাম, প্রিন্ট লজিক্যাল, ক্লাস লজিক্যাল। আমি যদি এটা দেই তাহলে দেখবেন এই যে লজিক্যাল আসছে। লজিক্যাল মানে হচ্ছে ইয়েস নো ট্রু ফলস, বাইনারি টাইপের এই জিনিসগুলো আসবে লজিক্যাল। ওকে, এখন আমি আরো কিছু এক্সাম্পল দিই প্র্যাকটিসের জন্য। দেখেন এজ 25, এটা কোন ধরনের ডাটা? নুমেরিক। নেম রহিম, ফর এক্সাম্পল নেম রহিম, এটা কোন টাইপের ডাটা? আমার ক্যারেক্টার। আইডি স্টুডেন্ট ফলস, এটা কোন টাইপের? এটা হচ্ছে আমার লজিক্যাল। ক্লাস যদি আমি প্রত্যেকটা দেখতে চাই সবগুলা ক্লাস লিখবো, ভেরিয়েবল নেম গুলা লিখবো। এই যে দেখেন নুমেরিক, ক্যারেক্টার, লজিক্যাল, নুমেরিক, ক্যারেক্টার, লজিক্যাল, আর এইদিকে তোমার সবগুলো আসতেছেই। ওকে, তাহলে এখন যদি আমি আর একটু অপারেটরের মধ্যে যাই, ডিটেলস অপারেটরের মধ্যে যাই, যেমন মাল্টিপল ডাটা টাইপ যদি দেখতে চাই, যেমন হচ্ছে নুমেরিক 10, 25, -3 গুলো নুমেরিক, এন্ড ক্যারেক্টার হচ্ছে আমার বাংলাদেশ, টাকা, 1 2 3। ডাবল কোটেশনের ভিতরে যখন কোনো কিছু থাকবে তখন, ডাবল কোটেশন যখন কোনো কিছু আমার কন্টেইন করবে তখন সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এন্ড লজিক্যাল কি? ট্রু ফলস। তো লজিক্যাল অপারেটর গুলো আমি দেখবো। এই অপারেটরটাকে বলা হয় গ্রেটার দেন, এটা হচ্ছে ইকুয়াল। আমি যখন কোনো কিছু ইকুয়াল লিখবো তখন ডাবল ইকুয়াল দিব, আর যখন নট ইকুয়াল তখন ডাবল ইকুয়াল লিখে এক্সপ্লেনেটরি সাইন, যেটা নট, এটা দ্বারা নট বুঝে আমাদের ইন্ডিকেট করে। এটা হচ্ছে গ্রেটার ওর ইকুয়াল, এটা হচ্ছে লেস ওর ইকুয়াল। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো, জাস্ট নিজের প্র্যাকটিস করবো। আমি কোড ফাইল দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে রান দিলাম আমরা, এই যে আমাদের ট্রু পোস্ট চলে আসছে। ওকে, এভাবে আমরা হচ্ছে যে কিছু অপারেটরের কম্পারিজন করতে পারি। তারপরে হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন দেখেন 10 গ্রেটার দেন 15 গ্রেটার দেন 10। ওকে, এটা ট্রু, তাহলে কিন্তু লজিক্যাল অপারেটর, এটা আমাদের ট্রু। এখানে আমরা কমেন্ট করে দিই ট্রু, TRU, ট্রু। আমি যদি বলি 15 ইকুয়াল টু 15, এটাও কিন্তু আমাদের ট্রু। ও দেখেন রান করার সাথে সাথে ট্রু আসবে, এই যে ট্রু আসছে। ওকে, তাহলে আমরা এটা পাশে কমেন্ট আউট করে দিই ট্রু, ট্রু। ওকে, তারপরে হচ্ছে আমাদের 15 নট ইকুয়াল টু 10, দেখেন এটা কিন্তু আমাদের 20, তখন কিন্তু আমাদের ট্রু। ওকে, এটাও কিন্তু আমাদের ট্রু, আমি জাস্ট কি লিখে দিলাম। ওকে, দেন হচ্ছে আমার 20 গ্রেটার অর ইকুয়াল 20, দেখেন এটা আমাদের কি আসে? হ্যাঁ, এটাও কিন্তু ট্রু। 3 গ্রেটার অর ইকুয়াল 5, এটা কিন্তু ফলস আসবে, কারণ আমরা জানি 3টা কিন্তু 5 এর চেয়ে বড় না, সো এটা কিন্তু ফলস আসবে। ওকে, ফলস, এটা হচ্ছে আমাদের ট্রু, জাস্ট টি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আরো কিছু লজিক্যাল অপারেটর আছে, দুইটাই যখন আমাদের ফুলফিল করবে, 5টা 10 এর চেয়ে বড় আর 10টা 5 এর চেয়ে বড় এন্ড 8টা 4 এর চেয়ে বড়, তখন কিন্তু হচ্ছে এন্ড দিয়ে, মানে দুইটা কন্ডিশন যখন আমরা ফিল আপ করবে তখন হচ্ছে আমাদের ট্রু আসবে। দুইটাই আমাদের ফিল আপ করতে হবে, এই যে ট্রু আসছে। আর যদি 10টা 20 এর চেয়ে বড়, 8টা 4 এর চেয়ে বড়, ওর অপারেটর, মানে হচ্ছে এটলিস্ট ওয়ান কন্ডিশন ট্রু, মানে একটা কন্ডিশন ট্রু হলেই সেটা ট্রু দিয়ে দিবে, এই যে ট্রু। আর অনেকগুলো লজিক্যাল অপারেটর আছে, ওগুলো আপনারা দেখবেন। আর কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে যে ধরেন আমাদের অনেকগুলো ম্যাথমেটিক্স এর ভ্যালু দেওয়া আছে। এই যে সি, সিটা আমরা কখন ইউজ করব? যখন ওয়ান মোর, সিটা আমরা সি ইউজ ফর ফর ক্রিয়েটিং ভেক্টর, ভেক্টর। ওকে, যখন ওয়ান মোর অবজারভেশন বা ওয়ান মোর কাইন্ড অফ সামথিং আমরা নিয়ে আসবো তখন সি ফাংশনটা ইউজ করবো। সি লিখে
আমরা এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে অনেকগুলো জিনিস লাইক হচ্ছে এ বি সি ডি ই আদার্স আদার্স এনিথিং আমরা ভেক্টর গুলো ইউজ করতে পারি। তবে এই যে নুমেরিক্যাল ভ্যালু গুলো আছে, যেমন ধরেন এটার মিন ক্যালকুলেট করতে চাইতেছি, তো জাস্ট আমি মিন ফাংশনটা দিয়ে দিলেই হবে। যেমন মিন লিখে আমি সি ফাংশনটা 10 20 30, এই যে মিন চলে আসছে 20। এটা যদি আমি সাম দেখতে চাই, মিনিমাম দেখতে চাই, ম্যাক্সিমাম দেখতে চাই, লেন্থ দেখতে চাই, প্রত্যেকটা হচ্ছে আমি রান দিলেই জাস্ট ওই ফাংশনটা ইউজ করলে আমাদের প্রত্যেকটা চলে আসবে। সো এগুলো নর্মাল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন। আর হচ্ছে আমি যদি স্কোয়ার রুট দেখতে চাই, স্কোয়ার রুট 25 রাউন্ড, এটা রাউন্ড করে যদি দেখতে চাই তাহলে হচ্ছে 2 দিলে, কমা দেওয়ার পরে 2 দিলে 2 ডেসিমাল, কমা দেওয়ার পর 1 দিলে 1 ডেসিমাল। ওকে, এটা আসলে এভাবে আসবে। এই যে 3.45 কিন্তু 1 ডেসিমাল একটু এক্সপ্লেন হয়ে চলে আসছে, এটা কিন্তু আমাদের 2 ডেসিমাল চলে আসছে রাউন্ড করে আর কি। 4 5 যেহেতু 6 আছে না এই জায়গাতে, সেটাকে আমার 5 বানায় ফেলছে রাউন্ড করে। তো আরো কিছু জিনিস আছে যে মিনিমাম কিভাবে পাই, ম্যাক্সিমাম কিভাবে পাই, প্রত্যেকটা একটা ভেক্টর ক্রিয়েট করলাম। এটার নাম্বার, মিন, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, লেন্থ, স্কোয়ার রুট, প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে পাবো, জাস্ট ওই ফাংশন গুলো ইউজ করে রান দিয়ে ফেললে আমরা হবে। আর হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো ওগুলা কিন্তু অলওয়েজ আমাদের নুমেরিক্যাল হওয়া লাগবে। আপনারা হচ্ছে যে আপনারা এরকম একটা অ্যাসাইনমেন্ট দিলাম আপনাদের এই বেসিকের জন্য, আমরা একটু পরে ডিএইচএস এ যাইতেছি, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনার নাম ইউজ করবেন, এজ, কান্ট্রি, প্রত্যেকটা ভেরিয়েবলের ক্লাস গুলা দেখবেন, টাইপ গুলা দেখবেন, তারপরে কিছু বেসিক ক্যালকুলেশন 25 15, হ্যাঁ এগুলা ক্যালকুলেশন গুলো করবেন, আমি সেটা আপনাদের দিলাম। আর ক্লাসের ইনিশিয়াল স্টার্টিংটা ছিল আমাদের যে এই যে কিছু শর্টকাট আমি দিয়ে দিয়েছি, কন্ট্রোল এন্টার দিলে রান হবে, কন্ট্রোল এন্টার শিফট দিলে অল কোড রান হবে, কন্ট্রোল এল দিলে আমাদের কি হবে, কন্ট্রোল শিফট সি দিলে কি হবে, ট্যাব দিলে কি হবে, এলএস দিলে সবকিছু রিমুভ হবে, আরএম দিলে, আর এলএস মানে লিস্ট অফ ভেরিয়েবল, হ্যাঁ এগুলো দিয়ে আমাদের সবগুলো রিমুভ করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমরা যদি আজকে কোড করলাম, পরের দিন চাইতেছি আমরা এগুলো রিমুভ করে ফেলবো, জাস্ট এটা যদি আমি একটু রান দিই তাহলে সবগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, সবগুলা প্রিভিয়াস গুলো আউট হয়ে যাবে। তারপরে এলএস দিয়ে লিস্ট পাই রিমুভ, মানে এইচটা রিমুভ হয়ে যাবে এলএস। আর কোনো কিছু যদি আমরা হেল্প চাই ভুলে যাই, লাইক হচ্ছে ধরেন আমি হেল্প নিব, যেমন ধরেন সাম, সরি সাম, SUM সাম, এটা হেল্প নিব। ওই যে দেখেন, সরি SUM, এখানে কনসোলে লিখে দিলে এই যে এখানে আমার চলে আসবে। আমরা যখন কোনো কিছু ভুলে যাব, এখানে লিখে হেল্প দিলে আমাদের হেল্প কোয়েশ্চেন দিয়ে যেটা হেল্প চাইতেছি ওটা লিখে দিব। যেমন আমি যদি চাই ধরুন মিন, সরি আমরা এই জায়গাতে লিখবো অলওয়েজ, রান দিলে এই যে দেখেন এখানে আমাদের মিন চলে আসবে, এন্টার দিবেন এই জায়গাতে, এই দেখেন এখানে মিন চলে আসছে, কোড চলে আসছে। তো আমাদের আসলে অনেক সময় কোড আমরা ভুলে গেলে আমরা এভাবে কোড গুলো আনতে পারি। ওকে, আমরা এখন ডিএইচএস এ যাবো, এই প্যাকেজ গুলো লাগবে আমাদের, হেভেন লাগবে, টাইডিভার্স লাগবে, সার্ভে লাগবে, যেহেতু আমরা সার্ভে ওয়েট ইউজ করবো। তারপরে হচ্ছে যেহেতু আমরা লেভেল, আমরা ভেরিয়েবলের লেভেল গুলো দেখতে চাইবো, জিটি সামারি, আমরা একটা পাবলিকেশন স্ট্যান্ডার্ড টেবিল বানাবো। তারপরে ব্রোম, তারপরে জিটি, জিজি প্লট টু অফিসার, আমরা এমএস ওয়ার্ড ফরম্যাটে সেটা নিবো, ফ্লেক্স টেবিল, জেনিটর, এগুলো সবগুলো আমাদের লাগবে। তো আমার ফাইল পথ কিভাবে আমরা ডাটাটা লোড দেবো সেটা আমরা জানি, যে পজিশনে ডাটাটা রাখা আছে, জাস্ট ওইটার ফাইল পথটা কপি করবো, এখানে এনে বসাই দিব। তো আমি নাম দিলাম ফাইল পথ, দিয়ে এটা আমি ফরওয়ার্ড স্ল্যাশটা দিলাম, এই যে দিলাম, সেটা আমার লোড হয়ে গেল। আর এই ওয়ার্নিং দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে আমাদের আর্ট স্টুডিওর ডিফল্ট একটা প্যাকেজ যা পার্সোনাল আন্ডার ডেভেলপ করেছে সেটা। ওকে, আমাদের হচ্ছে মেইন অ্যানালাইসিসের ক্লাসগুলো এখন শুরু হবে, এতক্ষণ ছিল আসলে আমাদের বেসিক কিছু ইনিশিয়াল। এখন কোন একটা ভেরিয়েবলের নাম আমি দেবো, যেমন ধরুন বিডি ডাটা দিয়ে রিড ডাটা, বিডি ডাটা রিড ডাটা এই ফাংশনটা ইউজ করে ভিতরে ফাইল দিয়ে দিলে এটার নাম কিন্তু বিডি ডাটাতে এখানে সেভ হয়ে যাবে। পরের বার আমি বিডি ডাটা ডাটা লিখে যত কল করবো ওটা কিন্তু আমার চলে আসবে। তো ওই যে আমি দেখতে চাই কতগুলো রোস আছে, নাম্বার রোস, রো, পেস্ট, এই ফাংশনটা ইউজ করবো, প্রিন্ট কলাম নেম, প্রিন্ট নেমস, বিডি ডাটা, বেসিক ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এই যে দেখেন এখানে অনেকগুলো একটা, তো এর জন্য হচ্ছে যে আমাদের আসলে লোড হইতেছে, কোডগুলো রান হইতেছে, রান হতে থাকুক। এই যে দেখেন বিডি ডাটা 30,000, অ্যারাউন্ড 30,078 অবজারভেশন, 5 around 5k plus variables. ওকে, আমরা সেটা ডাটা স্ট্রাকচার কিভাবে চেক করবো, str, যে ভেরিয়েবল ডাটা সেটের নেম যেটা ওইটা দেবো, str ফাংশনটা ইউজ করলে আমরা ডাটা সেটের টাইপটা জানতে পারি। দেন হচ্ছে আমরা সামারি বা স্ট্যাটিস্টিক যদি দেখতে চাই, যে সামারি ফাংশনটা ইউজ করবো, সেটা আমরা পেয়ে যাই আর কি। আর মিসিং ভ্যালু কিভাবে চেক করবো, ইজ ডট এন দিয়ে আমরা চেক করতে পারি, ইজ ডট এনে, এস ডট এনে লিখে জাস্ট ওইটার নাম লিখে দিব বিডি ডাটা, এই যে লেখার পরের সাথে সাথে চলে আসবে, কারণ আমাদের প্রিভিয়াস লাইব্রেরিটা লোড করা আছে। যেহেতু আমাদের যে টাইডিভার্স ডিপ্লয় লোড করা আছে, সো আমরা জাস্ট লেখার সাথে সাথেই কিন্তু আমাদের সবগুলো অপশন সে দেখাবে। রান দিলাম, কোনো মিসিং ভ্যালু আছে কিনা, এই যে দেখেন যখন দেখবেন ট্রু তখন মিসিং ভ্যালু আছে,
ফলস থাকলে কোনো মিসিং ভ্যালু নাই। এই যে ফলস, যে ফলস কোনো মিসিং ভ্যালু নাই, ট্রু মানে মিসিং ভ্যালু আছে। দেখেন প্রচুর মিসিং ভ্যালু আছে। ওকে, কতগুলো মিসিং ভ্যালু আছে। আমরা যদি কলস সাম সেটা লিখি তাহলে সেটা কিন্তু পেতে পারি। দেখেন কতগুলো মিসিং ভ্যালু, এই যে প্রচুর প্রচুর। এই যে 28,000, এখানে এখানে 30,078 চেয়ে কম আছে, 28,000 মিসিং, এই যে 29,000, প্রচুর মিসিং আছে। ওকে, এখন আরো কিছু প্যাকেজ লাগবে যেগুলো আমি আবার ইনস্টল করলাম, কোনো প্রবলেম নাই। একটা লুপ জুড়ে আর জুড়ে সেগুলো লোড দিয়ে ফেললাম। তো ডাটা সেট তো লোড দিলাম। আমি প্রিভিয়াস ডাটা সেটটাকে আমার আমার সুবিধার জন্য আমি এই নামে নাম দিয়ে ফেললাম, অ্যাসাইন করে ফেললাম ডিএইচএস ডাটা, এই যে বিডি ডাটাটাকে। তো প্রথমেই হবে আমাদের ডাটা সেট লোড করার পরে ওয়েট ইউজ করা। ওয়েটটা আমরা কিভাবে ইউজ করি, ওই যে আমি আগে যেটা বলছিলাম, আনইকুয়াল প্রবাবিলিটি ইকুয়াল করার জন্য। আর ওগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয় স্ট্যাটিস্টিক্সে। স্ট্যান্ডার্ডাইজেশন মানে হচ্ছে যে কোনো কিছু বাদ দিয়ে তার ভ্যালু থেকে স্কেলিং করা, মানে কোনো কিছু থেকে কোনো একটা ভ্যালু থেকে সামথিং তার মিন ও আদার্স প্রপার্টি সেটা বাদ দিয়ে সেটা তারা ডিভাইড করা। কোনো কিছু বাদ দিব এবং ডিভাইড করবো, মানে কোনো কিছু ভ্যালু একটা কমায় নিয়ে আসা, ডিফারেন্স গুলো কমায় নিয়ে আসা, এগুলোকে বলা হয় আসলে স্কেলিং। ওকে, তাহলে আমরা কি করব, এই যে একটা জিনিস আছে এখানে মিউটেট। মিউটেট বায়োলজিতে সম্ভবত, বায়োলজিতে বা লাইফ সায়েন্সে সম্ভবত মিউটেশন বা ইংরেজি ওয়ার্ডটা যদি দেখেন, মিউটেশন, মিউটেশন মানে হচ্ছে কোনো কিছু মেবি নতুন কিছু তৈরি করা, এই টাইপের একটা মিনিং দেয়। তো এই যে মিউটেট একটা ফাংশন, এটা আসলে ডিপ্লয়ের একটা ফাংশন যেটা ওয়াইডলি আসলে আমাদের এই অ্যানালাইসিস এর মধ্যে ইউজ করা হয়। নতুন একটা ভেরিয়েবল যদি আমরা ক্রিয়েট করতে চাই তখন আমরা আসলে এই মিউটেশন ফাংশনটা ইউজ করে থাকি। তাইলে আমাদের, আর এটাকে বলা হয় পাইপিং অপারেটর। পাইপিং অপারেটরটা আমরা কিভাবে উইন্ডোজ যারা ব্যবহার করে থাকা কিভাবে পাবো, এটা হচ্ছে আমরা শিফট কন্ট্রোল এম দিব, SHIF শিফট, তারপরে সিটিএল প্লাস এম। এটা দেওয়ার সাথে সাথে আমাদের পাইপিং অপারেটরটা চলে আসবে। পরে আমরা যেটা মিউটেট দিয়ে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করবো ওটার নামটা জাস্ট লিখবো B005। যেমন আমি যদি এটা একটু এক্সপ্লোর করতে চাই, ওয়েট বললাম না, ওই ওয়েটের বেসিক কিছু এক্সপ্লোরেশনের প্রপার্টিজ আছে, যেমন ধরুন ভিউ, ভিউ দিব আমি। ওকে, ভিউ দেওয়ার সাথে সাথে দেখেন এই জায়গাতেই যে আমার ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে ওএমএস ইন্ডিভিজুয়াল স্যাম্পল ওয়েট 6 ডেসিমাল। যেহেতু 6 ডেসিমাল এর জন্য আমরা আসলে ওয়ানের পরে কয়টা জিরো দিচ্ছি দেখেন, 6টা জিরো, 6 জিরো, এই যে 6 জিরো, আফটার ওয়ান উই ইউজ 6 জিরো, বিকজ এটা দিয়ে যেহেতু দ্যাটস ওয়াই আমাদের, বিকজ এই জায়গাতে আমাদের 6 ডেসিমাল ওয়েট, এর জন্য আমরা ওয়ানের পরে 6টা জিরো দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে নিব, ওয়েটটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিব। মিউটেড দিয়ে আমরা ভেরিয়েবল নাম লিখবো, ইকুয়াল দিয়ে এটাকে আমরা এই B005টাকে 1000 দ্বারা ডিভাইড করে আমরা ওয়েট দিয়ে নিব। ওকে, আমরা ওয়েট দিয়ে নিলাম। সরি, এটা আমি একটু নাম দিয়ে দিই। মেবি এই জায়গাতে প্রবলেমটা হয়েছে এইটার কারণে, দাঁড়ান 1 মিনিট। সরি সরি, ডিএচএস মিউটেড না, ওকে, মিউটেড WGT equal to B005 divided 1000 2 3 4 5 6। এটা যদি আমি একটু রান দিই, ডিএচএস ডাটা could not find function। ওকে, আমি একটু লাইব্রেরিটা লোড করছিলাম কিনা আই ডোন্ট নো, লাইব্রেরিটা একটু লোড করে দিই। যদি লাইব্রেরি লোড না হয় তাহলে হচ্ছে যে আমাদের একটু এরর হতে পারে। সবগুলো লাইব্রেরি লোড দিয়ে দিই। ওকে, এখন আমরা ট্রাই করি। আল্লাহ, ইয়েস, এখন কিন্তু রান হয়েছে। এই যে আগে আমাদের লাইব্রেরিটা লোড করা ছিল না, তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা কোন জায়গাতে মিস্টেক হবে সেটার অ্যাকচুয়াল কারণটা খুঁজে বের করব। প্রোগ্রামিং এ এটাকে বলা হয় ডিবাগিং। আপনার কোন জায়গাতে কোড হয়েছে, এরর হয়েছে এবং তার রিজন বিহাইন্ডটাকে খুঁজে বের করা এবং সলভ করা, এই প্রসেসিংটাকে বলা হয় প্রোগ্রামিং এ ডিবাগিং। তো আমাদের আসলে ডিবাগিংটা ভালো করে শিখতে হবে। ডিবাগিং, ডিবাগ, ডিবাগিং। ওকে, তো এভাবে আসলে আমরা ডিএচএস এর ভেরিয়েবলটা, ওয়েট ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম। এখন ধরেন ওয়েট ভেরিয়েবলের লেভেল দিব, আমরা সবসময় মনে রাখবো মানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পরে ওইটা লেভেল দিতে হয়। তো আমরা লেভেল কিভাবে দিব, বার লেভেল, এটা লেখার সাথে সাথে একটা ফাংশন চলে আসবে, যেমন ধরেন বার লেভেল। এই যে বার লেভেল লেখার সাথে একটা ফাংশন চলে আসছে। টোটাল ডাটা সেট লিখবো, ডেটা ডিএচএস, তারপরে ডাটা, তারপর ডলার সাইন দিব। মানে টোটাল ডাটা সেট থেকে কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলটাকে যদি আমি অ্যাক্সেস নিতে চাই তাহলে আমার ডলার সাইন দিতে হয়। তাহলে আমি ডাব্লিউজিটি লিখবো এই জায়গাতে,
সম্ভবত ডি যেটা লাস্টে চলে গেছে WGT। ওকে, তারপরে সেটার ভেরিয়েবল নেমটা অ্যাসাইন করে দিব। তারপর হচ্ছে সার্ভে ওয়েট, এই যে আমি দিয়ে দিলাম। এভাবে করে আমরা আসলে ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, আমি সেটা একটু রিমুভ করে দিই। আর ডলার সাইন ইউজ ফর, আমি এখানে একটু লিখে দিই, ডলার সাইন ইউজ ফর অ্যাক্সেসিং ভেরিয়েবল ফ্রম হোল ডাটা সেট। ওকে, তারপরে হচ্ছে আমরা সার্ভে ডিজাইনটা ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে এই জিনিসটা একটু দেখেন, কিভাবে আসলে আমরা সার্ভে ডিজাইনটা ইউজ করব। এই বিষয়গুলো একটু কমপ্লেক্স, এগুলো বুঝতে পারলে হয়ে যাবে। তো এর জন্য যে আমরা একটা প্যাকেজ আমরা ইনস্টল করেছিলাম সার্ভে, যে এটা লোড করছি যে জায়গাতে সার্ভে, এই প্যাকেজটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ওকে, আমরা সার্ভে ডাটাটা ক্রিয়েট করলাম, এখন সার্ভে ডিজাইনটা অ্যাপ্লাই করবো। সার্ভে ডিজাইনটা কি, আমাদের তিনটা জিনিস লাগবে: আইডি, স্টেটা, ওয়েট। এখন আমরা যে ভিউয়ে দেখছি, ভিউয়ে দেখেন আমাদের B0021, এই যে B005 জানি ইন্ডিভিজুয়াল ওয়েট, আর B0021 এই দেখেন প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, স্যাম্পল স্টাটা, স্ট্র্যাটিফিকেশন। ঠিক আছে, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, তারপর হচ্ছে স্যাম্পল স্টাটা, স্যাম্পলিং ইউনিট আর স্টাটা, এই দুইটা জিনিস আমাদের লাগবে। তো আইডি যেটা স্যাম্পলিং ইউনিট, এটা হচ্ছে আমাদের আইডি। তো ডিজাইন লিখবো আমরা, এটা ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে ভ্যালু অ্যাসাইন দিব, এসবিওয়াই ডিজাইন ফাংশনটা ইউজ করবো, যেমন SBY DE, এই যে দেখেন লেখার সাথে সাথে সার্ভে থেকে সার্ভে ডিজাইনটা চলে আসছে। ওকে, এরপর এটা এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে যে লাইনে যাবে ওই লাইনে যাবো আমরা, গিয়ে হচ্ছে যে আইডি, আমাদের আইডিটা কত, আইডি আইডি ইকুয়াল দিব এই যে রেঞ্জ, এটা লিখবো আমরা। এটা হচ্ছে আমরা শিফট দিয়ে আমাদের একদম লেফট কর্নারে যে বাটন আছে আমাদের কিবোর্ডের, ESC নিচে, এটা আমরা পাবো। ওকে, এটা দেওয়ার পরে আমাদের যে কোডটা লিখবো B021 স্যাম্পলিং ইউনিটের, তারপরে স্ট্যাটা, কমা দিব, কমা দিয়ে আমরা নিচে নেমে যাবো। স্ট্যাটা আবার ইকুয়াল দিয়ে এই যে সাইনটা ইউজ করে, মানে ডিফারেন্সিয়েট সাইনটা ইউজ করে আমরা B002 দিব। আর ওয়েটের নামটা কি আমাদের WGT। তারপর ডাটা, কোনটা ডাটা আমরা ইউজ করবো, DHS ডাটা। নেক্সট মানে ফর PCU নেস্টিং উইদিন স্টাটা, মানে একটার পর একটা স্টার্ট আছে সেটা নেস্টিং হবে। তো এর জন্য আসলে আমাদের নেস্টিংটা ইউজ করতে হবে। তো এভাবে রান দিলে আমাদের সার্ভে ওয়েট ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, যে ক্রিয়েট হয়ে গেছে, এই যে স্যার DHS ডিজাইন ভেরিয়েবলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, 9টা এলিমেন্ট, 1.3 GB, অনেক হাই একটা ভেরিয়েবল। সামারি দেখা লাগবে না, কারণ এটা অনেক ডিটেলস আসবে, আপনার পরে রান টান হইলে দেখেন, প্রবলেম নেই। ওকে, এখন আমি যদি সার্ভে টেবিলটা দেখতে চাই তাহলে টেবিল দেখতে পারবো, গ্লিমস দেখতে চাইলে গ্লিমস দেখতে পারবো। যেমন ধরেন আমি যদি এগুলো আমার দেখা লাগবে না, আপনারা দেখে, কারণ এগুলো অনেক হিউজ, তো প্রচুর আসলে আসবে। আমি যদি একটা যদি দেখি জাস্ট, এই যে ওগুলা নরমালি আসবে, ওগুলা তেমন কিছু না। ওকে, আমরা মেইন জিনিস এখন যাব। ধরুন আমরা এই স্টাডি দেখবো একটা ভেরিয়েবলের ডিপ্রেশনের রিসপেক্টর গুলো। ওকে, তো আমাদের সেটা নিয়ে আসলে প্রচুর স্টাডি হয়েছে, প্রচুর স্টাডি হয়েছে। আমরা ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটির রিস্ক ফ্যাক্টর গুলো দেখবো। আমাদের স্টাডির অবজেক্টিভটা হচ্ছে টু আইডেন্টিফাই কি রিস্ক ফ্যাক্টরস অফ ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের স্টাডির অবজেক্টিভ। তাহলে আউটকাম ভেরিয়েবলটা কি, আমাদের আউটকাম ভেরিয়েবলটা কি, ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি, ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, এই যে বললাম মিউটেটের জন্য। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, উম, আমরা মিউটেটটা অলওয়েজ ইউজ করবো কিসের জন্য, ডাটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য। আর ভেরিয়েবল ক্রিয়েট করার প্রথম প্রসেস হচ্ছে টোটাল ডাটা সেট নেম লিখবো, অ্যাসাইন দিব, তারপর ডাটা সেট নেম লিখবো, টাইপিং অপারেটর ইউজ করে নিচে যাবো, গিয়ে মিউটেট ফাংশনটা ইউজ করবো। তো আমাদের যে ডিপ্রেশন ভেরিয়েবল, এটার একটা কোড আছে, সেটা হচ্ছে ডিএইচএস এর এখানে MTS22, যদি আমি একটু লিখি এখানে, আসলে এটা প্রচুর ডেটা, তো আসলে প্রচুর ডেটা হওয়ার কারণে ওগুলো আসলে একটু কম আসে। এর জন্য আসলে সার্ভে ডাটা হ্যান্ডেলিং করার জন্য ওই যে কি বলে, স্ট্যাটা বেসড। ওকে, যাই হোক, আপনারা জাস্ট মনে রাখেন যে
ডিপ্রেশন যে আমরা মেজার করি সেটা হচ্ছে PSQ-9 স্কেল দ্বারা। PSQ-9 মানে হচ্ছে পেশেন্ট হেলথ কোয়েশ্চেনার স্কোর। এখানে 9টা স্কেল আছে, 9টা কোয়েশ্চেনের বেসিসে ওরা আউটকাম ভেরিয়েবল ডিপ্রেশনটা ক্রিয়েট করে থাকে। তো স্কোরটা হয় 27 পর্যন্ত। তো 10 এর উপরে হলে, গ্রেটার দেন অর 10 যদি হয়, ইকুয়াল 10 যদি হয়, তাহলে আমরা সেটাকে বলি ডিপ্রেশন ইয়েস। তাহলে সেটা হচ্ছে ডিপ্রেশন ইয়েস। আর লেস দেন 10 হলে ডিপ্রেশন নো। ওকে, তাইলে আমরা কি করা লাগবে? মিসিং টিসিং থাকলে ওগুলো বাদ দেওয়া লাগবে। আর কোনো কিছু মিসিং টিসিং আমরা কিভাবে বাদ দেই? মিসিং চেক করি, ইজ ডোর এন এ, ডেটার নামটা লিখি। আর তার আগে যদি আমরা একটা নোট সাইন বসাই দিই, নোট সাইনটাও যদি আমরা বসাই দিই, যেমন হচ্ছে এই যে নোট সাইনটা বসাই দিলাম, এটা করলে আমাদের মিসিংটা এক্সক্লুড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তাহলে ডিজিএস ডাটা লিখলো, ডিজিএস ডাটা লিখলাম, পাইপিং অপারেটর দিলাম, আমরা মিউটেট লিখে নিচে লাইনে চলে গেলাম। ওটা হচ্ছে আমাদের ডিপ্রেশন কেট ভেরিয়েবলের নাম দিলাম। আর আমাদের মনে রাখবেন, যখন অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ফর মেনি ক্যাটাগরি, ফর মেনি উই ইউজ কেস আন্ডারস্কোর পয়েন্ট, এই ফাংশনটা কেস আন্ডারস্কোর পয়েন্ট ফাংশন, এই দুইটা আমরা ইউজ করে থাকবো অনেকগুলো ক্যাটাগরি। তো যেহেতু এই জায়গাতে ডিপ্রেশনে আমাদের দুইটা ক্যাটাগরি থাকবে, ইয়েস নো, সো দ্যাটস হচ্ছে আমাদের কেস হোয়েন এই ফাংশনটা ইউজ করা লাগবে। তো প্রথমে আমরা ডিপ্রেশন কেট লিখবো, কেস হোয়েন আমরা এই যে কমেন্ট ওপেন করব, ঠিক আছে, কমেন্ট ওপেন করব। যেমন আমি যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে আপনাদের দেখাই, আহ, একটা ভেরিয়েবল যদি ক্রিয়েট করে দেখাই, টিএইচএস ডাটা, ওকে, অ্যাসাইনেবল অপারেটর দিলাম টিএইচএস ডাটা। তারপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজ মানে পাইপিং অপারেটর মিউটেট, মিউটেট লিখে সাথে একটা ফাংশন আসবে, নিচে আমরা এন্টার দিয়ে নিচে লাইনে চলে যাবো। তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম লিখবো, ভেরিয়েবলের নাম কি দিব? ডিপ্রেশন কেট, ডিপ্রেশন কেট। ওকে, ডিপ্রেশন কেটের যেহেতু অনেকগুলো ক্যাটাগরি থাকবে, তাহলে কেস ওয়ান ফাংশন, যে কেস ওয়ান লেখার সাথে সাথে এই যে ফাংশনটা চলে আসছে আমাদের কেস ওয়ান। আবার এন্টার দিব, এন্টার দিয়ে নিচে লাইনে গিয়ে আমরা এই যে নোট সাইন দিব, ইজ ডট এন এ, ইজ ডট এন এ। তারপরে হচ্ছে আমরা এই যে ব্র্যাকেট ওপেন করবো, তারপর এমটিএস, এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি আমরা এংজাইটিটা মেজার করে থাকি। তো যেহেতু দুইটা ক্যাটাগরি থাকবে আমাদের, সরি, এন দিব, যেহেতু আমরা আমাদের প্রথমে কিন্তু এর জন্য ক্লাসে দেখাইছিলাম দুইটা কন্ডিশন আমাদের মেনটেন করতে হবে। তো এই যে 22 M22, তারপরে হচ্ছে এটা যদি গ্রেটার অর ইকুয়াল 10 হয়, 10 হয়, এন্ড এন্ডটা আমাদের দিতে হবে, এন্ড MTS 22 লেস অর ইকুয়াল 27 হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের ইয়েস, সেটা হচ্ছে ইয়েস। মনে হচ্ছে আমরা কমা দিব, পরের লাইনে চলে যাব। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইয়েস ডট এন এ, ডট এন এ MTS 22, তারপরে হচ্ছে আমাদের এন্ড দিব, MTS 22 লেস দেন 10। ওকে, তারপরে হচ্ছে আমাদের আহ, এই যেটা দিব, দিয়ে হচ্ছে আমরা এটাকে কি দিব, আমরা নো, একদম ডিস্টেন্স করতে পারি, অথবা এই জায়গাতে আমরা রাখতে পারি, কোনো প্রবলেম না। ধরুন এই জায়গাতে আমরা নিয়ে গেলাম, এখানে রাখতে পারেন, সমস্যা না আপনার। এই যে নো, ডাবল কোটেশন দিবেন আপনি, সরি, নো। ওকে, আমরা কমা দিব, পরের লাইনে চলে যাব। তারপরে হচ্ছে সেখানে ট্রু লেখা লাগবে, কারণ হচ্ছে আমাদের কোনো ক্যারেক্টার নাই এই জায়গাতে, ট্রু এটা লিখবো। এটা লিখে আমরা হচ্ছে যে এরকম দিতে পারি যে উম, এখানেও দিতে পারি, সমস্যা না, এন এ ক্যারেক্টার আন্ডারস্কোর ক্যারেক্টার, এই যেটা লিখার সাথে সাথে দেখেন যে ক্যারেক্টার যে চলে আসছে, এখানে দিতে পারি, আবার এখানে দিতে পারি, এটার মতো করে। তাহলে দেখেন কিন্তু এই যে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে জাস্ট আমরা লেভেল দিব, সরি, যেহেতু হচ্ছে যে আমরা এই জায়গাতে এটা এখানে প্রবলেম হয়েছে, এখানে দেই নাই এর জন্য। তো এটা এখানে দিতে পারি, অথবা এখানে দিতে পারি, কোনো প্রবলেম না। অথবা আমরা যে কমা দিয়ে হচ্ছে যে আমরা যে এটা ইউজ করছি, তারপরে হচ্ছে আমাদের ট্রু দেওয়ার পরে এখানে আমরা আসবো, কমা দিয়ে আমরা পরের লাইনে যাওয়া লাগবে। কারণ হচ্ছে যে আমাদের দুইটা ভেরিয়েবল একসাথে ক্রিয়েট করবো, তো মানে সিস্টেমটা এটাই। পরে এন্টার দিব, দিয়ে আমরা যে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, সেটা কি? অ্যাংজাইটি। ওকে, ধরুন আমরা অ্যাংজাইটি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, মানে একটা ভেরিয়েবল ক্রিয়েটটা আসলে এভাবে করে আর কি। আমি সেটা কমেন্ট আউট করে দিয়ে দেখতে দিই, এভাবে করে আমরা আসলে ভেরিয়েবলটা ক্রিয়েট করি। ঠিক আছে, অনেক টাইম লাগে, তো এর জন্য আমি হচ্ছে যে
ডিটেলসে তো না কিছুতে না গিয়ে জাস্ট এই যে কোড এখানে করে রেখে দিয়েছে। প্রসেসটা আসলে এরকম মিউটেড দিব, ভেরিয়েবল নেম দিব, কেস ওয়েন দিব, একটা ক্যাটাগরির জন্য এরকম ইয়েস, একটা ক্যাটাগরির জন্য এরকম দিব। ওকে, ওকে। তারপরে হচ্ছে ডিএইচএস ডাটা, এই যে ডিএইচএস ডাটা এটা আমরা দিব। তারপরে হচ্ছে মিউটেড, ওই যে আমরা একটা ক্রিয়েট করলাম অ্যাংজাইটির জন্য সেম ওয়াজ ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব, যে লাস্টে ডাবল যে পাইপিং অপারেটর দিয়ে মিউটেড ক্রিয়েট ফ্যাক্টরে, কারণ ফ্যাক্টরে কিন্তু আমাদের কনভার্ট করতে হবে। ফ্যাক্টর মানে কি, ক্যাটাগরিক্যাল ডাটা ইয়েস নো টাইপে নিতে হয় আমাদের, কারণ ওগুলো যদি ক্যারেক্টারে থাকে তখন আমরা হচ্ছে মডেলিং করতে পারি না। আমাদের ক্যাটাগরিক্যাল ডাটাটাকে ফ্যাক্টরে কনভার্ট করতে হয়, নতুবা কিন্তু আমাদের মডেলিং হয় না। তো ফ্যাক্টরে কিভাবে কনভার্ট করবো, জাস্ট এই ফ্যাক্টর ফাংশনটা লিখবো। এই যে দেখেন ফ্যাক্টর ফাংশন লিখার সাথে সাথে এই যে চলে আসবে, তখন জাস্ট ডেফিনিশন কেট দিব, লেভেলস দিব। লেভেলস এর ভিতরে যেহেতু ওয়ান মোড, আমি আগেই বলছিলাম এই জায়গাতে ওয়ান মোড তাহলে কোন জায়গাতে মেবি বলছিলাম, আপনারা দেখবেন ওয়ান মোড থাকলে এই যে সি ফাংশন অনেকগুলো দিছিলাম আমরা, এই যে সি ফাংশন দিয়ে, মানে ওয়ান মোড জিনিস থাকলে আমরা হচ্ছে যে ওয়ান মোড জিনিস থাকলে আমরা হচ্ছে যে সি ফাংশনটা দিই। যেহেতু এই জায়গাতে দুইটা ক্যাটাগরি, নো ইয়েস, অ্যাংজাইটি গেট নো ইয়েস, জাস্ট আবার ফ্যাক্টর। সো আমি যদি এটা একটু রান দেই, সরি এটা আমি ম্যানুয়ালি লেখা, এটা একটু রিমুভ করতে হবে। এই যে আমাদের অ্যাংজাইটি আর ডিপ্রেশন ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে ক্রিয়েট হয়ে আসবে, জাস্ট লেভেলটা এড করে দিলাম, বার লেভেল। লেভেল এড করার জন্য বার লেভেল সেটা আমাদের এড করতে হবে, আর বার, বার লেভেল এটা। এই যে রান দিলাম, ওকে। তারপরে হচ্ছে ডিএইচএস ডাটা লিখবো, আন্ডারস্কোর দিয়ে ডিপ্রেশন ক্যাট লিখবো, ডিপ্রেশন ক্যাটাগরি পিএসকিউ 9 গ্রেটার দেন 10 অর ইকুয়াল, বার লেভেল ডিএস আন্ডারস্কোর দিব অ্যাংজাইটি ক্যাট, এটার নাম লিখে দেবো। এটা হচ্ছে লেভেল, ভেরিয়েবল লেভেল অ্যাংজাইটি জিএডি 7 গ্রেটার অর 10। ওকে, মানে এটা হচ্ছে আমাদের লেভেলের মধ্যে চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে যে লেভেলগুলো যদি চেক করতে চাই, তার লেভেলস লিখবো, লিখে ডাটা সেটের নাম লিখবো, ডলার সাইন দিয়ে আমরা অ্যাক্সেস নিব কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলে। আবার লেভেলস দেখতে চাই এংজাইটির টোটাল ভেরিয়েবল নেম থেকে, যেটা আমরা অ্যাক্সেস নিব ওইটা ডলার সাইন দিয়ে লিখে ফেলবো। এই যে আমরা সেটা লেভেল দেখতে চাই, যে ইয়েস নো ইয়েস নো। এখন টেবিলটা যদি দেখতে চাই, আমরা টেবিলের টোটাল ডাটা সেট নেম লিখবো, ডিপ্রেশনের নাম লিখবো, ইউজ এন, কোনো মিসিং থাকলে ইকুয়াল টু ইফ এনি, ডাবল কোটেশনের ভিতরে লিখবো। সিমিলারলি এংজাইটি, এটা একটু নাম দিলে এই যে দেখেন মিসিং আছে অ্যারাউন্ড 1000 প্লাস ভেরিয়েবল মিসিং আছে। তো এটা আমরা কি করতে হয়, মিসিং গুলো আমরা নর্মালি পাবলিক হেলথে যেটা করি, যে কমপ্লিট কেস অ্যানালাইসিস করি, মানে আমাদের যেহেতু আউটকাম ভেরিয়েবলটা অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, তো অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশনের বেসিসে আমরা সব টোটাল ডাটা সেটটাকে ফিল্টার করে ফেলবো। টোটাল ডাটা সেটটাকে আউটকাম ভেরিয়েবলের থেকে বেশি কিংবা কম যেগুলো আছে ওগুলো মোটামুটি বাদ হয়ে যাবে, এক্সক্লুড হয়ে যাবে। এটাকে বলা হয় আসলে কমপ্লিট কেস অ্যানালাইসিস, মানে যে যে ভেরিয়েবলটা, যে যে কোয়েশনটা আমাদের আউটকাম ভেরিয়েবলটাকে, আউটকাম ভেরিয়েবলের অবজারভেশনটাকে ইনক্লুড করছে সেগুলো রাখবো, বাকিগুলো মিসিং। তো এটা কিভাবে ফিল্টার, ওই যে ইজ ডট এনে দিয়ে দিব, এন্ড ইজ ডট এনে আগে একটা আমাদের যে নোট সাইন দিয়ে দিব, তো এটা দিয়ে দিলে আমাদের হচ্ছে কমপ্লিট কেস অ্যানালাইসিস হয়ে যাবে। এই যে কমপ্লিট কেস অ্যানালাইসিস প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হোক, তারপরে হচ্ছে আমরা দেখবো কতগুলো ভেরিয়েবল ছিল। দেখেন আগে কিন্তু এত অনেকগুলো ভেরিয়েবল ছিল, এটা হয়ে গেছে। এন্ড রোড এইচএস ডাটা, এটা যদি আমরা একটু চেক করতে চাই, সেভ দিব অলওয়েজ আমরা এভাবে করে। এই দেখেন 19,987, এটা ফাইনাল আমাদের স্যাম্পল সাইজ, এটা চলে আসছে। তো এটার বেসিসে আসলে আমরা অ্যানালাইসিস করবো, এই যে 19,987 এটা চলে আসছে। তো লাস্টে যদি আবার আমরা টেবিল চেক করতে চাই, লেভেল চেক করতে চাই, এগুলো আগের মতো, এই ইয়েস না টেবিল দেখেন, নো এত পার্সেন্ট, ইয়েস এত পার্সেন্ট। ডিপ্রেশনের জন্য ইয়েস আসছে 1026, এংজাইটির জন্য 896। ওকে, মানে হিউজ ইমব্যালেন্স, ক্লাস ইমব্যালেন্স। ওকে, এখন আমরা দেখবো ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়। অনেক আমরা প্রিভিয়াস দেখছি, তো আমি আসলে ভেরিয়েবল ডিরেক্টলি এরকম দেখাতে যাবো না, কারণ অনেক টাইম লাগে। আমি হচ্ছে যে জাস্ট ভেরিয়েবল গুলো ক্রিয়েট করে একটা একটা করে আমরা হচ্ছে জাস্ট মডেলিং দেখবো, তো ডিরেক্ট এর জন্য হচ্ছে যে আমি জাস্ট একটু বুঝিয়ে দিয়ে দিব, আর কোড রান দিয়ে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করে ফেলবো। তো প্রথমে কি করি, ডিএইচএস ডাটা দুইটা অ্যাসাইন করি, মিটেড অপারেটর দিয়ে কোডের লাইনে চলে যাই। পরে যেহেতু আমাদের অনেকগুলো ক্যাটাগরি, উমেন এজের অনেকগুলো ক্যাটাগরি, আমরা হচ্ছে যে এই জায়গাতে নুমেরিক্যাল এজ থাকবে। তো এটা বোঝানোর জন্য আমি যদি আমার একটা পেপার দেখাই, আমি মানে একটা পেপার দেখাই, এটা হচ্ছে আমি আমার একটা পেপার দেখাই এই জায়গাতে, এটা হচ্ছে আমার একটা পেপার। ওকে, আমরা এখন দেখি, এটা সায়েন্স ডিরেক্টে পাবলিশ হয়েছিল, জার্নাল অফ এফেক্টিভ ডিসঅর্ডার এন্ড রিপোর্ট, এই জার্নালে। পরে হচ্ছে যে আমরা দেখেন এই যে উইমেন এজ
মানে উইমেন এজের যে এই যে দেখেন উইমেন এজ 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, মানে এরকম করে ক্যাটাগরি করবো আমরা, ঠিক আছে? তো এরকম করে যেহেতু ক্যাটাগরি করবো, তো অনেকগুলো ক্যাটাগরি না, কেস হয় 7টা ক্যাটাগরি এরকম। তো কেস হয় দেখা লাগবে B012, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কে কোড। যেমন আমি যদি ধরেন এই ভেরিয়েবলটা দেখতে চাই, হ্যাঁ যেমন টেবিল লিখবো, টেবিল ফাংশন লিখবো, টোটাল ডিএইচএস ডাটা লিখবো আমি, টোটাল ডিএইচএস ডাটা। ওকে, এই জায়গা থেকে কোন ভেরিয়েবলটা অ্যাক্সেস নিব আমরা, যে B012, এটা দ্বারা হচ্ছে যে রেসপন্ডেন্ট কারেন্ট এজ, সো এটা আমরা নিব, রেসপন্ডেন্ট কারেন্ট যে এজ এটা আমরা নিব। ওকে, ওকে, ওকে। তারপরে হচ্ছে আমাদের যে উইমেন এজ আছে, কেস ফাইন আছে, এই যে B012 এটা গ্রেটার দেন 15, তারপরে হচ্ছে লেস দেন 19। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে যে 15 আর 19 এর মাঝে আমরা 1 একটা ক্যাটাগরি দিয়ে দিব, 20 থেকে 24 টা 2 একটা ক্যাটাগরি দিয়ে দিব। ক্যাটাগরিটা আমরা এভাবে দিই, এই যে এস হচ্ছে যেটার বলা হয় যে আমার যখন আমরা কোন শিফট দিই আমাদের লেফট কর্নারে যেটা আমাদের কিবোর্ডের ইএসসি এটার নিচে আছে, নিচের বাটনটা। ওকে, প্রত্যেকটা দুইটাই মানে 25 থেকে 29 এর কম হলে লেস অর ইকুয়াল হলে থার্ড 3 দিয়ে দিব। এরকম করে আমরা 7টা ক্যাটাগরি, ট্রু এন্ড রিয়েল মানে হচ্ছে আমাদের এটাতে কোনো যে ক্যারেক্টার নাই, ঠিক আছে? আমরা সবগুলোকে নুমেরিক্যাল কনভার্ট করে ফেলছি। এই যে ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম আমরা, উইমেন এজ, পরবর্তীতে আমাদের কাজকে লেভেল দেওয়া, ডিএইচএস ডাটা, আবার পাইপিং অপারেটর মিউটেড, উইমেন এজ কোন ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, লেটস সে উইমেন এজ। সো আমাদের এখন কি করা লাগবে, নাও উই হ্যাভ টু অ্যাসাইন অল ভেরিয়েবলস ক্যাটাগরি রেসপেক্ট টু দেওয়ার অ্যাসাইনেবল ক্যাটাগরি। সো আমাদের লেভেল ইউজ করতে হবে, লেভেলটা কি 15 টু 19, 1 we use for 1, 20 to 24 we use for 2, 25 to 3 we use for 3. That's why in this process we can enlarge it from 1 to 7. Okay, now we created variable level 1 to 7 because 15 to 49 is called reproductive age for lower and middle income country. reproductive age হচ্ছে reproductive age 15 to 49, এটাকে বলা হয় reproductive age, LMICS। আর আদার LMICS, আদার্স যেগুলা ইনকাম, যেগুলো হচ্ছে যে উন্নয়নশীল কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলা, দেখা হচ্ছে ইউএসএ, আমেরিকা, ইউএসএ, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ওগুলা হচ্ছে যে একটু ভেরিফাই করে আমাদের রিপ্রোডাক্টিভ এজটা। ওকে, তাহলে আমরা ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম, লেভেলটা হচ্ছে এজ গ্রুপ, আমরা সম্ভবত এই জায়গাতে নামটা চলে আসবে, আমরা যে একটু দেখি, ফুল কোডটা একটু রান দিই। হুম, যে রান দিলাম। ওকে, এখন টেবিল যদি আমরা সেটা দেখতে চাই, টোটাল ডাটা সেটের নাম লিখবো, ইউমিনেজটা লিখবো, ইউজ এন এ, এটা যদি দেখতে চাই একটু, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন সেটার লেভেলটা যদি আমরা দেখতে চাই, বার লেভেলটা যদি আমরা দেখতে চাই, বার, সরি, বিআর বার, LAB, বার লেভেল, বার লেভেল এটা দেখতে চাইলে আমরা যেটা জাস্ট লিখে দিব, দেখেন এই দেখেন এজ গ্রুপ, আর এটা যদি লেভেলসটা লিখি, মেবি দেখি আমাদের কি আসে, এটা না মেবি, সরি, আমাদের এটা দেখা লাগবে, দেখি এটা কি আসে, এল এল ই, সম্ভবত এস দেওয়া লাগবে এই জায়গাতে, দেখি আমরা কি আসে, সরি আমাদের বার লেভেলটা লেভেল, বার লেভেল, আচ্ছা, হ্যাঁ এটা দেখা লাগবে না আমাদের, এক মিনিট, আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে, আমরা যদি এটা একটু দেখি, কি বলে সেটাকে, ইয়েস, 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 ভেরিয়েবল লেভেল, ইয়েস, হ্যাঁ লেভেলস, ইয়েস ইয়েস ইয়েস, এই ভেরিয়েবলটা আমাদের লোড করে নিতে হবে। সরি, এই যে প্যাকেজটা var levels, উম var levels না, সরি অ্যাকচুয়ালি ভ্যালু লেভেলসটা যদি আমরা একটু দেখি এই জায়গাতে, তারপর হচ্ছে ভ্যালু লেভেলস, ভ্যাল, এই যে ভ্যাল লেভেলস, এই যে এটা দেওয়ার পরে আমরা জাস্ট এটা লিখে দিব এখানে, উইমেন এজ, 1 2 দ্বারা কি বুঝাইতেছে আমরা সেটা একটু দেখতে পারবো। ওকে,
এই যে 1 4 15 টু 1 4 15 টু 19, 2 4 20 টু 24, 3 4 25 টু 29, 4 4 30 টু 34 এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে? ওকে, উইমেন এডুকেশন। ওকে। তারপরে হচ্ছে যে উইমেন এডুকেশন এভাবে করে আমরা উইমেন এডুকেশনটা আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমি হচ্ছে যে উইমেন এডুকেশন ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম। সিমিলারলি ম্যারিটাল স্ট্যাটাস বা আমি আরো কিছু ভেরিয়েবল নিচ্ছি। চিলড্রেন, নাম্বার অফ চিলড্রেন, কারেন্টলি প্রেগনেন্ট, রিসাইডিং, হাজব্যান্ড ওয়াইফ, কারেন্টলি abstaining, ম্যারিটাল ইউনিয়ন, প্রেগনেন্সি লস, ইয়েস অর নো কিনা, মেনস্ট্রেটেড লাস্ট 6 উইক, তারপরে হচ্ছে হ্যাজ হেলথ কার্ড, তারপরে হচ্ছে হাউস ওনারশিপ। এরকম অনেকগুলো ভেরিয়েবল আমি ক্রিয়েট করে ফেললাম একসাথে। যেহেতু ম্যানুয়ালি কোডিং করে দেখাইতে অনেক টাইম লাগে, সো আমি অনেকগুলো ক্রিয়েট করে ফেললাম। তারপরে যেটা ইম্পর্টেন্ট একটা ভেরিয়েবল ডিসিশন মেকিং অটোনমি ইন্ডেক্স। তো অনেকগুলো ইন্ডেক্স আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাউন্ট করি। তো ডিএইচএস এর যেটা হয় যে ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য আসলে যেমন ডিএইচএস এ যেমন আমার যে স্টাডিটা আমি দেখাইলাম, এটাতে দেখেন আপনারা এই যে কি বলে